কিউরিওফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি কৌস্তভ। আজকে আমাদের সাথে এই ঘোষলি কল রেকর্ডিংয়ে ছিল অর্ণব। অর্ণবের লাইফের যে ঘটনাটা সেটা সত্যি কথা বলতে এতগুলো লেয়ার রয়েছে এই ঘটনার মধ্যে, এবং যা যা হয়েছে পরপর আপনারা শুনলে সত্যি কথা বলতে যে হরর ডোজটা পাবেন সেটা এক কথায় অতুলনীয়। 2004 থেকে এই ঘটনার সূত্রপাত এবং বর্তমানেও হয়ে চলেছে। আপনি ছোটবেলায় এমন কাউকে একটা দেখলেন যার কথা আপনার চিরজীবন মনে থেকে গেল, বাট আপনি এটা জানেন না তারা আসলে কারা, তারা আপনার লাইফকে কিভাবে প্রভাবিত করছে সেটাও আপনি জানেন না। আজকের এই এপিসোড আপনারা কোথা থেকে দেখছেন সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন, এবং কৌস্তভ কুমার এই ইউটিউব চ্যানেলটি যদি দেখে না থাকেন, আমার পডকাস্টের চ্যানেল সেটাও দেখতে কিন্তু ভুলবেন না। ইভেন এখানে আরেকটা কথা জানিয়ে রাখি, আপনারা যদি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে চান, বিভিন্ন হরর আপডেট পেতে জয়েন করতে পারেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, এবং আপনার ঘটনা, আপনার রিয়েল লাইফ হরর এক্সপিরিয়েন্স সেটাও কিন্তু আমার সাথে শেয়ার করতে পারেন। কোথায় শেয়ার করবেন? kiuriofite@gmail.com এই ইমেল আইডিতে, এবং আমাকে ইনস্টাগ্রামেও যোগাযোগ করতে পারেন। তাহলে চলুন শুরু করছি কিউরিওফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটা হরর পডকাস্ট। ঘড়িতে বেলা 3টে, রবিবার। আপনারা শুনছেন কিউরিওফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের একটি হরর পডকাস্ট। আপনাদের আজকের হরর ডোজ। হ্যালো অর্ণব। হ্যালো, কৌস্তভ বলছি। হ্যাঁ বলুন। আমাদের এজটা খুব একটা ডিফারেন্স নেই, তুমি আমাকে তুমি করে কথা বলতে পারো, অসুবিধা নেই। বিষয়টা হচ্ছে, তোমার সাথে আজকে আমার প্রথমবার কথা হলো। এর আগে তুমি আমাকে মেসেজ করেছিলে। সন্ধ্যেবেলা কথা হওয়ার পর আমি যেটা বুঝতে পারলাম যে তোমার ঘটনাটা আমি আজকে রাতেই রেকর্ড করব, কারণ এরকম টাইপের ঘটনা বা এরকম পার্সপেক্টিভের ঘটনা খুব রেয়ার হয়। ওয়ান্স ইন আ ওয়াইল আমরা এরকম টাইপের ঘটনা পাই, ঠিক আছে? আমি যেহেতু প্রপারলি কিছু জানি না তোমার ঘটনার বিষয়ে, কিছুটা আমি শুনেছি, ইন্টেন্সিটিটা বুঝতে পেরেছি, কিছু কিছু ঘটনার ভাইব্রেশন থাকে সেটা ফিল করতে পেরেছি। কি নিয়ে ঘটনাটা, কি হয়েছিলটা কি বেসিক্যালি? অ্যাকচুয়ালি ঘটনাটা আমার না একদম এত ছোটবেলায় ঘটে যায় যে আমি নিজেই শকড হয়ে যাই, এবং আমার মধ্যে না একটা এমন আতঙ্কিত ভাব চলে আসে যে যে কোনো জায়গায় যাচ্ছি, কিংবা ছোটবেলায় যে ডেলি ডেলি যে স্কুল যে সবার সাথে যে মিশতে হয়, এভরিথিং এর মধ্যে না আমার একটা ভয় ঢুকে গেল। তো আমি গল্পটা তোমাকে একটু শুরু থেকে শুরু করি। এটা গল্প তো না, ঘটনা। তো তুমি শুনে বলো যে এটা কি হচ্ছে। ঘটনাটা আমি আজকে যখন সব ক্যালকুলেশন করে বার করি, তো ঘটনাটা আমার ক্লাস 2-তে আমার সাথে ঘটে। তো ওটা 2004-05 পড়ছে, তো অনেক আগের টাইম। তো সেই টাইমে আমার হচ্ছে দাদুর বাড়িটা না আরামবাগে, তারকেশ্বর আরামবাগ লাইন। আচ্ছা। তো বুঝতেই পারছো, যখন যেতাম ওখানে সেই টাইমটা খুবই গ্রাম, তখন একদম এদো গ্রাম। তো আর দাদুর বাড়িটা হচ্ছে একটুখানি ঢুকে, তো দাদুর বাড়িটা অনেক বড় একটা প্রপার্টি, অনেকটাই বড়, তখনকার দিনে বেশ ফাঁকা ছিল। আর পাশেই হচ্ছে একটা লাগোয়া সিমেন্ট ফ্যাক্টরি। আর আরামবাগ থেকে একটু ঢুকে, তো আমি যখন ক্লাস 2-তে পড়ি তখন একটা গরমের ছুটি, আমি অ্যাকচুয়ালি দাদুর বাড়ি যেতাম ওরকমই গরমের ছুটি, কিংবা ধরো কোনো এমার্জেন্সি পড়লো তখন যেতাম। তো অতটা মানে ভালোভাবে খুঁটিয়ে আমার দেখার কিন্তু সময় হতো না, কিন্তু তাও যখন যেতাম তখন আশেপাশে লোকের সাথে টুকটাক আমার মেলামেশা হতো, আমি চিনতাম, কিন্তু ওরম ভাবে কাউকে আমি জানতাম না। তো ঘটনাটা ঘটে, আমি 2-তে পড়ি, আমি গরমের ছুটিতে গেছি, খেলছি আমার, হ্যাঁ, এবার আমার দাদুর বাড়ির সামনের বাড়িটা যে ভাড়া থাকে তারও নাম ছিল আমার নামে, অর্ণব। তো আমরা দুজন খেলছি, বিকেলবেলা খেলতে খেলতে হঠাৎ করে আমি আমার সাইডে একটু বল চলে যায়, তো লাগোয়া যে সিমেন্ট ফ্যাক্টরিটা না সিকিউরিটি গার্ডের ফ্যামিলি থাকতো। আচ্ছা। সিকিউরিটি গার্ড, তার বউ আর তার ছেলে মেয়ে দুটো সেমই এজের, মানে হয় না সেম হাইট সেম এজ কিন্তু ছেলে মেয়ে। তো এরকম একটা ফ্যামিলি। জমজ বাট ছেলে মেয়ে, তাই তো? হ্যাঁ জমজ বাট ছেলে মেয়ে, এদের একটা ফ্যামিলি ছিল, আমি জানতাম। তো আমি খেলতে 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 দেখছি যে হঠাৎ করে ওনার যে মানে মা ছিলেন, ওনার বয়স ওই ধরো 40-42 ওরকম। তো উনি একটা লাল পেড়, মানে লাল একদম শাড়ি টকটক করছে, একটা হলুদ পাড়, হলুদ মানে অতটা না, ইয়েলো আকার,
হলুদ পাড় দেওয়া, এবং বেশ ভালোভাবে আমি বুঝতে পারছি উনি একটা হাতে একটা থালা ধরেছে, আর ঘরের ওদের না রুমের ভেতর থেকে একটা সিঁড়ি ওঠে। এবার আমি দেখছি যে বিকেল বেলা অদ্ভুত ব্যাপার, সিঁড়ির ওপরটায় না সূর্যের আলোটা এমন বাউন্স খাচ্ছে, কেননা একতলা বাড়ি, ন্যাড়া ছাদ, আর সিঁড়ি থেকে উঠি তো ছাদের ওপরে যে ওই ছোট রুমটা হয়, তো দেখছি যে আলোটা এমন ভাবে ঢুকছে না, সেই হয় না একটা সেই রে মতো এসে যায়, ইয়েলো রে, ওরকম একটা ব্যাপার হচ্ছে। আর উনি এরকম উঠছেন, হাতে একটা থালা নিয়েছেন, থালার মধ্যে দেখতে পাচ্ছি না, মানে এটা যমজ বাচ্চার মা উঠছে। হ্যাঁ হ্যাঁ, যমজ বাচ্চার মা উঠছে। আর জানলা দিয়ে আমি দেখছি, আর জানলাতে তখন একটা জিনিস দেখলাম যে জানলাটায় এত মাকড়সার জাল, আমি মানে তখন একবার চিন্তা করেছিলাম যে কি নোংরা নাকি পরিষ্কার করে না। আর ঘরের সামনেটাও খুব জঙ্গল, ওদের বাড়ির সামনেটা। আর যখন দেখছি যে মানে কেউ আছে কিনা, তখন এই বুড়ো লোকটাকেও দেখছি বসে আছে, পুরো সিলভার চুল, একটা মানে হাফ শাটা পরে আছে কিন্তু ছেঁড়া জামা, আর একটা ওই জিন্সের প্যান্ট গুটিয়ে থাকে না যে সাদা, মানে সেই পুরোনো যে ওরা পরতো, তো গুটিয়ে পরে নিয়েছে, সিকিউরিটি গার্ডের ড্রেসটাই মনে হচ্ছে যেন পরে আছেন। আচ্ছা, হ্যাঁ, ছেলে মেয়েটাকে আমি দেখতে পেলাম না। আমার সেখান থেকেই শুরু হলো যে কি ব্যাপার, কেননা ছেলে মেয়েটার সাথে আমি কথা বলতাম, খেলতাম ও কথাও বলতাম। তো আমি এইবার যখন বল হারিয়ে গেল তখন ওখানে গিয়ে ছেলে মেয়েটাকে দেখতে পাওনি? না, ছেলে মেয়েটাকে দেখতে পেলাম না, কিন্তু ওনাদের দুজনকে দেখতে পেয়েছি। এবার কেটে গেছে, এবার সন্ধ্যেবেলা সবাই বসে চা ফা খাচ্ছি, তো আমি দাদু দুজনকে তখন এমনি জাস্ট জিজ্ঞেস করলাম যে পাশের বাড়ির ওই ছেলে মেয়েটা কোথায়, কেননা আমার ওই দুটো আর সামনের বাড়ির ওই নামের ছেলে, ওই তিনটে ছাড়া আমার চেনা জানা ছিল না। আমার দাদু বলে ছেলে মেয়েটা ও তো নেই এখন। বললাম কি বলছো? আমি ওনার বাবা মাকে আজকে দেখলাম, ছেলে মেয়েটা কি কোথাও ঘুরতে ঘুরতে গেছে? বলছি বাবা মাকে দেখলাম মানে? আমি বলছি হ্যাঁ, আমি কাকুকে দেখলাম তো ওখানে আছে, বসে আছে, উনি ভেতরে ছিল, কিছু একটা নিয়ে উঠছে। আমি বলছি না, তুই ভুল দেখেছিস। আমি বলছি কি করে আমি ভুল দেখবো, এই জিনিসটা আমার সাথে তো এরকম হয় না। বলছে না, তুই ভুল দেখেছিস, তুই ঠিকঠাক দেখিসনি তো, কিছুতেই না কেউ মারলো না। এবার আমিও ছোট আছি, আমি জোর দিয়ে বোঝাতে পারলাম না। ব্যাপারটা শুরু হয় তার পরের দিন থেকেই। সকালবেলা সকালবেলা আমার সাথে মানে এত জ্বর, তার পরের দিনেই একদম ভোরবেলা থেকে আমার পুরো জ্বরে, আমি বুঝতে পারছি না। আমার যখন বুঝতে পারছি তখন অলরেডি দেখছি আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে ওই ওমনি ভ্যানে। মানে হঠাৎই জ্বর, আবার জ্বরের জন্য হসপিটালে চলে যাচ্ছে? তার আগে, হ্যাঁ, কোনোদিন তার আগে আমার কিন্তু সিংহ রাশি, আমার সিংহ রাশি, তো সে তো আমি ছোট থেকে জানতাম যে আমার মানে মাই বলেছিল যে তোকে ছোট থেকে অলরেডি ঝাড় ফুক দিয়ে চুল ওই হয় না চুল দান করে তারকেশ্বরে সব জিনিসটা আমার করা হয়েছিল, সে তো আমার ছোটবেলায় কোনো সব প্রবলেম ছিল না, কিন্তু জ্বর হয়ে আমি হসপিটালে ভর্তি হচ্ছি। তখনও তো কেউ জানি না যে কি হচ্ছে, মেন ব্যাপার তো তার পর ওই হসপিটালে গেলাম, ভর্তি হলাম, তো আমার দাদু দুদুন আর মা ছিল, ভাইকে নিয়ে বাবা বাড়িতে ছিল। তোমার নিজের ভাই? হ্যাঁ, আমার নিজের ভাইও তখন ছোটবেলা যা জন্মেছিল, একদম ছোট, ও তখন ছিল এই খেলার টাইমে, কিন্তু ও জিনিসটা দেখেনি। আর আমার সাথে যে ছেলেটা অর্ণব ছিল সেও কিন্তু খেয়াল করেনি, আমি খেয়াল করেছিলাম শুধু। হ্যাঁ, ও এখনো আছে ছেলেটা, কিন্তু দাদুর বাড়ির সামনের বাড়িতে ওই ছেলেটা এখনো আছে। ওর সাথে আমার খুব বেশি কথা হয় না, কিন্তু টুকটাক হয়। ও ঠিক আছে, আমার সাথে ঘটে যায়, আমি যেতেই পারি না ওখানটায়। কি হয়েছে শোনো, আমি বলছি। এই হসপিটালে ভর্তি হওয়ার পরে, যেই দিনকে হসপিটালে ভর্তি হয়েছিলাম ওই বিকেলের দিকে, আমার দাদু ওই আমার মানে বেডের পাশে যে ছোট বেঞ্চ রাখা থাকে না, যেখানটা বসা মানে শোয়া খাওয়া দাওয়া করার জায়গা, দাদু দুজন ওখানটা বসে আছে। আমরা তিনজনেই লক্ষ্য করছি যে মানে অনেকজন বেডে লোক আছে, ঠিক আছে, আওয়াজটা না মাঝে মধ্যে আওয়াজ আসছে ওদের মুখের আওয়াজ, আবার মাঝে মধ্যে আবার চি করে সেই হয় না সেই ঝিঝি পোকা ডাকছে, সবকিছু নিস্তব্ধ হয়ে গেলে যে ঝিঝি পোকার ডাকটা ওরকম হয়ে যাচ্ছে। তো আমি কান পরিষ্কার করছি, দাদু কান পরিষ্কার আঙুলে করে করছে, সবাই আমরা না মানে কনফিউজড একটা ম্যাটার হচ্ছে যে কি হচ্ছে ব্যাপারটা। আমরা অত খেয়াল দিলাম না, তো জ্বর কমছে না, আমাকে সেলাইন ধরিয়ে দিল, দিয়ে বললো যে 3 দিন থাকতে হবে, ছোটবেলায় 3 দিন হসপিটাল। ঠিক আছে, ঘটনাটা রাত্রিবেলা, তখন আমি এখনো মনে আছে তখন 1:35, আর আমার সাথে জীবনে যাই ঘটে 1:35 রাত্রে থেকে কিন্তু 3:13 অব্দি, আমার এটা একদম নোট ডাউন করা। শুরুটা বলছি আমি, তো 1:35 নাগাদ আমি শুনতে পেলাম প্রথমে না একটা বুটের আওয়াজ হচ্ছে, টক 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 করে করে। আর মানে কিরম বুট বলতো, ওই মোটা সোলওয়ালা বুটের আওয়াজ। আমি ভাবলাম যে হয়তো দাদু টেক হচ্ছে, ঘুরছে বাইরে নাকি কি হচ্ছে। আমি পাশে যখন দুদুনকে জিজ্ঞেস করবো, দেখছি দাদু দুদুন দুজনেই শুয়ে আছে। ঠিক আছে, কিছু ওরকম আওয়াজ হয়েই যাচ্ছে অনবরত। তখন 2:15-20 নাগাদ ওরকম টাইমে একটা না হঠাৎ করে একটা আজীব গন্ধ আসতে শুরু হলো। আমি তখন ছোটবেলায় বুঝতে পারিনি, কিন্তু বড় হয়ে বুঝতে পারলাম আতরের গন্ধ ছিল ওটা। আমি জানি না কেন,
হঠাৎ করে আতরের গন্ধ আসা তুমি শুনছো তো? হসপিটালে আতরের গন্ধটা কিভাবে আসবে? আমি ওইটাই তো, ওই জন্যই তো আমি এই ঘটনা কাউকে বলি না, কারণ আমি এখন যে তোমাকে ঘটনাটা বলছি আমার অলরেডি কিন্তু শর্ট ব্রিদিং হচ্ছে, কারণ ওই এনার্জিটা যে ছিল ওটা আমি ফিলও করেছিলাম। তারপরটা শোনো, জাস্ট তুমি শোনো। বলো বলো। এরকম এরকম আওয়াজ হতে হতে 2:15-20 আমি তো লিটারালি ভয়তে অবস্থা খারাপ, কিন্তু ওদের ডাকতে পারছি না কারণ পাশে অনেক বেডে আছে শুয়ে। আমি ওখানে ডাকতে গেলে আমার একটু লজ্জা ছিল ছোটবেলায়, তো আমি ভয় পেয়ে চুপচাপ শুয়ে আছি। কিসের লজ্জা? একটু মানে সোশ্যাল অ্যাংজাইটি ছিল বলতে পারো। ছোটবেলায় অল্প অল্প সোশ্যাল অ্যাংজাইটি ছিল, মানে খুব বেশি সবাইকে ডিস্টার্ব করতে ভালোবাসি না, এখনো স্টিল। তো আমি অত কিছু বলিনি, চুপচাপ। আর দুদুন দাদু যেহেতু ঘুমাচ্ছে, বয়স হয়ে গেছে ওদেরকে, তো কি বলবো আমি, হাঁটার আওয়াজ আসছে। 2:30-এর দিকে করে হঠাৎ করে দেখলাম কেউ, আমাদের নয় হসপিটাল, আমাদের হসপিটাল কি আরামবাগ হসপিটালটার ওই ডান দিকে বাথরুম ছিল, মানে গন্ধ বাথরুমে তো টেরেবেল, ওটা বড় কথা না, কিন্তু 2:30-এর সময় ওখানের কলটা চালু হয়ে যায় নিজে থেকে। আচ্ছা আচ্ছা। কোনো লাইট জ্বলছে না। কেউ বাথরুম গেলে তো লাইট জ্বালবে, যতই সোশ্যাল বাথরুম হোক না কেন লাইট জ্বালবে, কোনো লাইট জ্বলছে না কিছু। জল চালু হয়ে গেছে তো জল পড়ছে পড়ছে, প্রথমে বালতির নিচে যখন পড়ছে আওয়াজটা আলাদা আলাদা, কেননা আমার তো এটা একদম কানে শোনা ব্যাপার, আমি বলতে চাইছি সেটাই। প্রথমে অল্প অল্প জোরে আওয়াজ হচ্ছে, অল্প অল্প মানে জল ভর্তি হচ্ছে, আস্তে আস্তে না উপচে গেছে বালতিটা, জল পড়েই যাচ্ছে। সকালবেলা তখন 4-4:30 বাজে, ভোর হয়ে গেছে। আমার দাদু হঠাৎ করে উঠে পড়ে, মানে কিরকম উঠে পড়ে সেটা, মানে এমন অদ্ভুত উঠে পড়া আমি কোনোদিন আমার দাদুর মধ্যে তখন দেখিনি। কি বলতো, শুয়ে আছেন, আমার মানে না হালকা ঘুমও ছিল, আমি দেখছি ফট করে বসে পড়েছে উঠে, আর কেমন যেন চোখ বড় করে তাকিয়ে উঠেছে উনি। মানে উনি কোথায় শুয়েছিলেন? আমার পায়ের, মানে আমার পা দিক যেদিকে রাখা আছে উনি সেদিকে মাথা করে জাস্ট আমার বেডের পাশেই শুয়েছিলেন। দুজনের যে ছোট বেডিং টাইপের দিয়ে দেওয়া হয়, বেডিং পেতে দেওয়া হয়েছিল, সেইখানেই ওনারা দুজন রাতটা কাটাবেন, কেননা আমার বয়স ছোট ছিল। বাচ্চাদের সঙ্গে তো কোনো একটা গার্জিয়ান থাকে। হ্যাঁ, ওই গার্জেনের জন্য দুজন গার্জেন, আমার দাদু দুদুন দুজনেই ছিলেন। তো দাদু ফট করে উঠে পড়লো। আচ্ছা। বললো, আমি বললাম যে হয়তো বাথরুম যাবে। বলছে কলটা চলছে পাপান, তুই বুঝতে পারছিস না? বলছি হ্যাঁ চলছে তো বটে, কিন্তু আমি বুঝতে পারছি না যে কেন চলছে কলটা, তো ওই জন্য আমি উঠিনি। তুমি যেখানে ছিলে আরো কোনো পেশেন্ট ছিল না, তুমি একাই ছিলে? অনেক পেশেন্ট ছিল, আর ওদের মধ্যে ম্যাক্সিমাম পেশেন্ট দেখছিলাম বুড়ো টাইপের, আর ওদের মধ্যে না কেমন একটা যেন হ্যালুসিনেশন ভাব। সবাই যেন ওখানে অনেক বছর ধরে হসপিটালটায় আছে, মানে সবাই যেন সব ইউজ টু, বুঝতে পারছো ইউজ টু কিরকম, তারা ঘরের জুতো চটি নিয়ে চলে এসছে, চারিদিকে তো জিনিসপত্র রাখা, মানে টোটাল ওরা একটা কবজা বসিয়ে নিয়েছে, আর তাদের কারুর কোনো ফারাক পড়ছে না। এটা কেন পড়ছে না আমি তোমাকে বলছি, এটা তার আগে তারপর এটার মানে এটা ডিসক্লোজ করা হয়েছিল। অ্যাকচুয়ালি কি হচ্ছে, 4:30-এর সময় দাদু কলটা গিয়ে বন্ধ করে দিল, কলটা বন্ধ করে চলে এলো। দাদু এসে বসবে, জাস্ট মানে আবার ওই জায়গাটায় বসতে যাবে, আবার চালু। মানে আমরা মানে দুজনে তখন দুজনের মুখের দিকে তাকিয়ে যে কি বলবো না, আমি কিছু বলতে পারছি না তখন। আমি যে দাদুকে বলবো যে সারা রাত আমি জলের আওয়াজ শুনেছি, আমি বলতে পারছি না, আমি এতটা মানে স্কেয়ার্ড হয়ে গেছি। আর ওই হাঁটার আওয়াজ, সারা রাত হাঁটার আওয়াজ। দাদু তখন দেখলো যে, দাদু বললো যে কলটা হয়তো খারাপ হতে পারে, কিংবা কলের ওই সিলটা হয়তো কাটা হতে পারে, কিছু একটা হচ্ছে। তত কান দেওয়া হলো না। সেই দিনটা ঠিকঠাক গেল। তাও দিনটা ঠিকঠাক গেল কিরকম, সেই দিনটা একটা অদ্ভুত হয়েছিল, মানে প্রচন্ড শান্ত, আর চারিপাশে কোনো পাখি ফাঁকি কিছু নেই জানো। কেননা আরামবাগ সাইডে আমি দেখেছি পাখি প্রচুর হয়, কিন্তু ওই পার্টিকুলার হসপিটাল আরামবাগ হসপিটালের কোনো পাখি দেখতে পাচ্ছিলাম না, মানে জাস্ট একটা মৃত এলাকা। সেকেন্ড দিন রাত্রিবেলাও সেম ঘটনা, পায়ে প্রচন্ড আওয়াজ, তার সাথে হচ্ছে বাথরুমে যে এইসব জল পড়ছে, তারপর একটা কিরকম একটা গন্ধ, মানে সেই গন্ধটা না হ্যালুসিনেট করিয়ে দেবার মতো একটা গন্ধ, মানে নাকে আসছে যেরকম পেট্রোলের গন্ধ, নিতে ভালো লাগে কিন্তু পেট্রোল তো কেউ মাখে না, সেরকম এই আতরের গন্ধটা, মানে আমার নাক বন্ধ করে দিলেও এই গন্ধ ছাড়ছে, আর আমার জামা কাপড় দিয়েও গন্ধ ছাড়ছে, এরকম একটা স্ট্রং গন্ধ। কিন্তু আমি বলতে পারবো না, কেননা দাদু দুদুন ঘুমিয়ে পড়েছে, ওরা ওই জিনিসটা পাচ্ছে না। বুঝতে পারছি। এই 3rd দিনের যখন দুপুরবেলায় জলের কেসটা আমি দাদুকে ভালোভাবে খুলে বলি যে আমার সাথে 2 দিন ধরে এরকম ঘটেছে, তো দাদু তখন না জিনিসটা সিরিয়াস নেন। উনি সোজা গিয়ে ওদের ওখানে একটা লোক ছিল যে হচ্ছে হসপিটাল খোলা বন্ধ করে, তার সাথে কি সব ঠিকঠাক ব্যবস্থা হচ্ছে কিনা, উনি না মানে একটা কেয়ারটেকার টাইপের, ওই কেয়ারটেকারটাকে ধরা হয়। ওই কেয়ারটেকারটাকে ধরে আমার দাদু বলে যে তোমাদের কি হসপিটাল রাত্রিবেলা জল খোলা হয়ে যাচ্ছে, কেউ হাঁটছে সারা রাত হাঁটে, এগুলো কি ব্যাপার হচ্ছে? উনি বলেন আপনি এইসব জিনিস শুনতে পেয়েছেন?
বলছি না আমি অতটা শুনতে পাই না, আমার নাতি শুনতে পাচ্ছে। বলছে তাহলে তো আপনারা থাকতে পারবেন না, এটা তো তাহলে হবে না। তখন আমার দাদু জিজ্ঞেস করে যে কি ঘটনা এটা হয়। তখন উনি বলেন যে যে হসপিটালটা বানিয়েছিল, মানে ডোনেশনের টাকায় হসপিটালটা তৈরি হয়েছিল, ঠিক আছে, ওই টাকাটা ও অ্যাকচুয়ালি ওই হসপিটালটা তৈরি করেছে ভোগ করার জন্য। কিন্তু মুশকিল হয়েছিল ভোগ করার জন্য মানে প্রফিটের জন্য। কিন্তু হসপিটালটা যখন খোলে তখন গভর্নমেন্ট আন্ডারটেকিং নিয়ে নেয় এবং হসপিটাল খোলার 1 মাসের মাথায় ও মারা যায়। ঘটনাটা ঘটেছিল হচ্ছে 1995-1996 এরকম টাইমে। আচ্ছা। আর ওই লোকটা বলে যে আপনি যদি এই জিনিসটা শুনতে পান, আপনি যদি আর 1 সপ্তাহ দাঁড়িয়ে যান, এই জাস্ট আরামবাগ পাগলাগারোদের ওখানে একটা মেন্টাল অ্যাসাইলাম মতো আছে আরামবাগে, সেইখানে ভর্তি হতে হবে, যেখানে অলরেডি 14 জন ভর্তি হয়েছে। মানে এই হসপিটালেরই পেশেন্ট? হ্যাঁ, এই হসপিটালেরই পেশেন্ট, এবং হসপিটালেই তাদের একটা হয়েছিল প্রেগনেন্ট ওমেন, তার বাচ্চা বেরিয়েছে পুরো গলা বাচ্চা, মানে বাচ্চাটা পুরো মানে গলে যাওয়া মতো। অদ্ভুত অদ্ভুত জিনিস হয়েছে। হসপিটাল এখন বন্ধ হয়ে গেছে, আবার নতুন হসপিটাল খোলা হয়েছে। ওই হসপিটাল বন্ধ হয়েছিল 2010 সালে, কিন্তু ততদিন অব্দি অত্যাচার হয়েছে, এটার প্রথম আমি বুঝতে পারি হসপিটালে। তারপর এই হসপিটালে দেখতে পেলাম, এই একটা আতঙ্ক হলো। এরপর থেকে আমার সাথে ঘটনা ঘটে। আমি না অ্যাকচুয়ালি একটু রাত্রিবেলা না জেগে থাকতে পছন্দ করতাম, ছোট্ট থেকেই রাত্রিবেলা জেগে থাকতাম, একটু কিছু বই ফই পড়তাম কিংবা কার্টুন দেখতাম, কিছু না কিছু করে ড্রয়িং করতাম, বিজি থাকতাম। তো রাত্রিবেলা আমার ভয় এই ব্যাপারটা মাথায় আসতো, কেননা ছোটবেলা থেকেই আমি একটুখানি এই ব্যাপারটা তো ঢুকে গেছে মাথায়। যখনই চিন্তা করতাম আমি পায়েলের আওয়াজ পেতাম, মানে ওই হয় না মেয়েরা পায়ে পড়ে ছিং 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 ছিং, ওই আওয়াজটা। আর এমন অদ্ভুত, দাদুর বাড়িতে আমি, দাদু, দুদুন, আর কেউ নেই, সেইখানে নয় আওয়াজটা হলো, আমি একদম শেষ হয়ে গেলাম। আমি যেখানে একা আছি সেখানে আওয়াজটা কি করে হচ্ছে? আমার অ্যাকচুয়ালি বাড়িতে আমার মা বাবা দুজনে সার্ভিস করতেন দুর্গাপুরে। তো বাবা সপ্তাহে 2 দিন আসতেন আর মায়ের সপ্তাহে 2 দিন আসতেন, কিন্তু মানে বাবা হচ্ছে সানডে আর স্যাটারডে থাকতেন, আর মা হচ্ছে টুইসডে ওয়েডনেসডে থাকতেন। তো মাঝখানের দিনগুলো এরকম রাত্রিবেলা সেম আমি পড়তে বসছি, হঠাৎ করে এরকম হচ্ছে যে পিঠের মধ্যে আমার মনে হচ্ছে যে কেউ আমাকে না মানে একটুখানি ডাকার মতো করে করে দিলাম। আমি যেই পিছন দিকে তাকালাম কিছু নেই, সামনের দিকে টুক করে আওয়াজ হয়ে গেল, আবার সামনের দিকে তাকালাম কিছু নেই। কিচেনের একবার এই ঘটনাটা আমি বলবো, কিচেনের মধ্যে মিক্সি স্টার্ট হয়ে গেল নিজে থেকেই। যখন বাবা মা থাকতো না তখন কার কাছে থাকতে? যখন বাবা মা থাকতো না আমি সম্পূর্ণ ভাইকে নিয়ে একা থাকতাম, আর ঘরে আমার ঠাম্মা থাকতো। কিন্তু ব্যাপারটা হয়েছিল ঠাম্মার এতই বয়স যে ওনাকে তো বলবো কি, উনি তো কিছু বুঝিবেই না, ওনাকে আমি কোনোভাবে এক্সপ্রেসই করতে পারবো না। আমার ভাইও এই জিনিসটার কিন্তু মানে চাক্ষুষ জিনিস, ওই মিক্সিটা ও শুনেছিল। হসপিটালের কেসটা একটু কমপ্লিট করো। হ্যাঁ, হসপিটালের কেসটা এইভাবেই কমপ্লিট করব যে হসপিটালে যখন ওই দাদু জিনিসটা জানতে পারলো, তারপর দাদু কি করে যে আমাকে বাড়ি পাঠিয়ে দেয়, কিন্তু উনি থাকেন, কেননা উনি তখন অব্দি জিনিসটা বুঝতে পারছিলেন। উনি না অ্যাকচুয়ালি একটু স্কুলে টিচার ছিলেন, আরামবাগ হাই স্কুলেরই টিচার ছিলেন। তো ওনার সব জিনিসে একটা কৌতূহল, একটা কিছু রেজাল্ট, একটা কনক্লুশন বার করার কিন্তু খুব ছিল। কিন্তু কোনো রোগ ছাড়া কেন, মানে কিভাবে হসপিটালে থাকতে দিল তাকে? আমার দাদুকে? উনি হসপিটালে থাকেননি, কিন্তু উনি যেহেতু ওখানে আরামবাগ স্কুলের যেহেতু ছিলেন, সেহেতু হসপিটালটার এই ভেতরের ব্যাপারটা বার করার ওনার খুব মাথায় ছিল। উনি কিন্তু এই ভেতরে ঢুকে গেছিলেন, বড় বড় বিডিও, বিডিএম ওদের সাথে কিন্তু কন্ট্যাক্ট করে নিয়েছিলেন। উনি মেন কনক্লুশনটা এটাই বার করতে পারলেন যে হসপিটালটার মধ্যে কিছু রকম কিছু নেগেটিভ ব্যবসা করার একটা কিছু মতলব ছিল, যেটার জন্য মারা গেছিলেন, এবং সেইটার উনি রিভেঞ্জ নেবার জন্য এটা করেন। আর উনি মেনলি ধরেন হচ্ছে প্রেগনেন্ট মহিলা, বাচ্চা, এই দুটোই। বুড়ো বুড়ি কিন্তু ধরে না ওনারা, মানে বুড়ো বুড়ি অত্যাচার করতে হয় হসপিটালে। তুমি একটা কথা বললে যে লোকজনগুলোকে দেখে মনে হচ্ছে যে পার্মানেন্টলি এখানে থাকছে বা হ্যালুসিনেট টাইপের কেউ করছে, এই ব্যাপারটা কি? হ্যালুসিনের ব্যাপারটা ওই আমি না ছোটবেলায় সব জিনিস না খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখতাম। মানে ধরো একটা ঘরে ঢুকলাম, ঘরটায় কটা জানলা আছে, ঘরটা কটা স্টেপ উঠে আমি ঘরটায় ঢুকলাম, সব জিনিস নোটিস করতাম। তো ওই হসপিটালটায় আমি মেন জিনিস নোটিস করি, একটা ব্যাপার থাকে কি, সবাই ওর মধ্যে না হাতে একটা সেলাইনের বোতল নিয়ে আছে। মানে আমি এটা জানি না, এটা হয়তো কোনো ডক্টর আমাকে আনসার দিতে পারবে, সব পেশেন্ট কি হাতে সেলাইন নিয়ে তো বসে থাকে ওখানে? ওই বেডটার মধ্যে কিন্তু, হ্যাঁ ওই বেডটার আবার 8 নাম্বার ছিল, মানে 8টা বেড পরপর ছিল ওই রুমটার মধ্যে। আমারও একটা তার মধ্যে বেড ছিল, তো 8টা বেডের মধ্যে 8টা বেডই সেলাইন নিয়ে।
আর 8টা বেডের মধ্যে কেউ বাচ্চা নেই, 8টা বেডের মধ্যে 2টো লোক ছিল, বাকি সব হচ্ছে বুড়ি আর মহিলা। আরেকটা ব্যাপার ছিল, ওখানে একটা প্রেগনেন্ট মহিলা ছিল, ঠিক আছে? এবার আমি দেখেছি যে প্রেগনেন্ট মহিলাটা না সবসময় একটা হাতে পুতুল নিত, ছোট সেই টেডি বিয়ার গুলো হয় না গ্রামের দিকে যেরকম নেয়, সেই ছোট ছোট বোতাম চোখে, ওই টেডি বিয়ার নিত। আর সবসময় একটা কিরকম ভাবে একটা জানলার দিকে তাকিয়ে থাকতো, আর চোখের নিচে একটা বাজে কালো দাগ। আমি পরে এটা মানে আন্দাজ করি হয়তো উনিও একটা কিছু ব্যাপার ছিল এটার মধ্যে। আমি এই কথাটা তোমাকে বলছি না, আমাকে কিন্তু এক্সটার্নালি হার্ম করছে, আমার গোটা শরীর এখন নেগেটিভিটি হয়ে যাচ্ছে। কেননা আমার এটা জিনিস আমি জানি না কেন আমার সাথে হয়, যে কোনো ঘটনা আমার লাইফে হয়ে যাওয়ার পর ওটা জুড়ে যায়, আমি এটা জানি না কেন হয়। ওকে, আমরা আবার একটু ট্র্যাকে আসি। মানে ধরো তুমি প্রথমে বললে দাদুর বাড়ির পাশে সিমেন্টের যে কারখানা ছিল সেখানে তুমি ওই ফ্যামিলিটাকে দেখেছিলে, তারপরে জ্বর হলো, তারপর তুমি হসপিটালাইজড হলো, ঠিক আছে? এই হসপিটাল থেকে যখন বেরোলাম তারপর আমার শুরু হয় যে ওই দুজনের অত্যাচার, মানে ওই হাজব্যান্ড ওয়াইফ যে আমাকে ডিস্টার্ব করছে সেটার আমি সিগন্যাল পাওয়া শুরু করি। তখন হসপিটাল অবধি কিন্তু আমি জানি না যে পার্টিকুলার ওরা প্রবলেম করেছে। আর হসপিটালে ছিলাম হচ্ছে 3 দিন। হসপিটাল থেকে ফেরার পরই আমার একটা জিনিস নতুন অভ্যাস হয়ে যায়, আমি জানি না বিশ্বাস করবে কিনা, সকালবেলা মা আমি যখন উঠতাম তখন বলতো, রাত্রিবেলা তুই হঠাৎ করে উঠে খুব চিৎকার করেছিস আর কিরকম কি কথা বলেছিস। তুমি এখানে একটা কথা বললে, আমি একটু ইন্টারাপ্ট করছি, সেটা হচ্ছে যে ওই হাজবেন্ড ওয়াইফ তোমাকে অত্যাচার করতো। ওরা তো তোমার বাড়ির পাশের বাড়িতে থাকতো, ওরা কিভাবে অত্যাচার করতো? এইটাই তো ব্যাপার, অত্যাচার এটা কিভাবে হচ্ছে আমি তোমাকে বলছি। এই যে স্বপ্ন দেখছি, এখনো অব্দি কিন্তু আমি শিওর ছিলাম না ওই হাজবেন্ড ওয়াইফে আমাকে ডিস্টার্ব করছে, কারণ ভুতুরে ব্যাপারে তো আমি কিছু জানিই না, তখন অব্দি আমার কোনো এক্সপোজার হয়নি। আমি এখন বলছি যে ওই দুটো মানুষই ছিল। কেননা সেটা আমি বলছি তোমাকে। ওকে, বলছি। এই স্বপ্ন দেখার ব্যাপারটা আমার সাথে কিন্তু 3 থেকে 6 মাস হয়। কি স্বপ্ন দেখতে? আমি রাত্রিবেলা কি স্বপ্ন দেখতাম আমার মেনলি এটাই মনে আছে যে মানে আমি একটা ঘরের মধ্যে বসে আছি, দরজার এক পাশে একটা লোক, এক পাশে একটা মেয়ে, আর তাদের ছায়া, তাদের কোনো শরীর দেখতে পাচ্ছি না। আর আমি যে চেয়ারে বসে আছি, আমি চেয়ার থেকে উঠতে পারছি না। আর তোমার মনে হচ্ছে এটা ওই লোকগুলোই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন মনে হচ্ছে আমি ড্রেসটা চিনতে পেরে গেছি, আর ওই মেয়ে ওই বউটার যে শাড়ির কালারটা ছিল না, ওই আলোটার মধ্যে শাড়ির কালারটা বুঝতে পেরে গেছি। ঘোমটা দেওয়া সেম, একদম হুবহু ফিগার, একদম যেরকম মহিলা হন ওরকম একটা ভদ্রলোক, আমি বুঝতে পারছি পুরো। আর তারা জুতো পরেছিলেন। আমি মানে এরকম স্বপ্ন আমার প্রথমে স্বপ্নটা যখন 1-1.5 সপ্তাহ হতো আমি কিন্তু বুঝতে পারতাম না। আমি সকালবেলা উঠতাম, প্রত্যেকদিন মা বলতো যে তুই চিৎকার করছিস। ইনফ্যাক্ট আমাকে তখন ওই গা ঝাড়ানো হয় না, মাদুলি পরিয়ে গা ঝাড়ানো, এই সবগুলো করা হয়েছিল, কিন্তু ওর কিন্তু ফল হয়নি কিছু আমার। এইসব জিনিসগুলো তখন অনেকদিন চলেছিল। তারপর কি হলো? তারপর এই 6-7 মাস যখন স্বপ্ন দেখা শুরু করি এবং এই দেখা শুরু করি, আমার দাদু অ্যাকচুয়ালি পুজো আচ্ছা করতো, কিন্তু এইসব ব্যাপারটা না বিশ্বাস করতো না, মানে বুঝতে পারছো, অর্থোডক্স। উনি হঠাৎ করে আমি যে স্কুলে তারপর ভর্তিও হই, সে স্কুলের যে প্রিন্সিপাল ছিল তিনি হচ্ছেন এইসব স্পিরিচুয়াল লাইনে অ্যাক্টিভ ছিলেন। তো উনি আমার ঘটনাটা নিয়ে ওনার কাছে আনসার করতে যায়, সেম যেরকম আগের বার ছিল। ওনার বাড়ি যাওয়ার পর উনি জাস্ট, আমি বাড়িতে ঢুকলাম, উনি আমাকে বসতে দিলেন, আমি চুপচাপ বসে আছি। উনি আমার নাম টাম সব জিজ্ঞেস করছে, কি করো, কোন সাবজেক্ট ভালো লাগে, কি পড়াশোনা করো, জাস্ট এমনি কথা বলছে, ঠিক আছে। আমাকে হঠাৎ করে একটু পিঠে হাত দিয়ে না একটুখানি একটু জোরে গাটায় হাত দেওয়া শুরু করলো, একটু মাথার পিছনটায়, পিঠটায়, জোরে জোরে, মানে হয় না, একটু জোরে হাত বুলিয়ে দিল। যেই বুলিয়ে দিয়ে বসে পড়লো, বসে বলছে তুমি কিছু একটা লুকাচ্ছ। আমি বলছি কি লুকাচ্ছি বলুন একটু। বলছে না তুমি একটুখানি লুকাচ্ছ, তুমি একটু আমাকে খুলে বলো, আমি তোমাকে ব্যাপারটা বলবো। আমি বলছি আমার সাথে ছোটবেলায় এরকম তো কিছু হয়নি, কিন্তু ইদানিং আমার সাথে কিছু হচ্ছে যেগুলো আমার ঠিক ভালো লাগছে না, আমার একটু শরীর খারাপ হয়ে যাচ্ছে, আমার কোথাও মন লাগছে না। তখন উনি বলেন যে তুমি কি একটা ভদ্রলোক, একটা ভদ্র মহিলাকে দেখছো লাল কাপড়? আমি ডাইরেক্ট কেটে ফেলি, আমার আর তখন ধরে রাখতে পারা যায় না, আমি ডাইরেক্ট কেঁদে ফেলেছি যে এরকম এরকম হচ্ছে, এরকম হচ্ছে। তো উনি তখন একটা আমাকে, ওই হয় না সেই পুরনো তুলসীর মালা, উনি নিজে ওই মালাটা বলছে নাকি 1 লক্ষ বার জাপ করে পাওয়ার করেছে, মানে তখনের দিনে অলরেডি উনি পাওয়ার করে ওই জপটা ওনার নিজের রাখা। উনি তখন ওটা ওই একটা হয় না ব্যাগের মধ্যে যেখানে জপ মালাটা জপে, ওই মালার ব্যাগ থেকে মালাটা বার করে মাথার সামনে ঠিকিয়ে কি বলে মন্ত্র বলে 3 বার ফুঁ দিয়ে আমার গলায় ধারণ করিয়ে দেয়। ওই ধারণ করানো, আর আজ আমি ওটা খুলিনি আর।
এটা তোমাদের স্কুলের প্রিন্সিপাল না দাদু স্কুলের? না না, ওটা উনি পরবর্তীকালে আমার স্কুলেরই প্রিন্সিপাল হন, ওনার স্কুলেই আমি ভর্তি। তুমি ছোটবেলায় কি আরামবাগেই থাকতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তারপর আরামবাগে থাকা শুরু করি, বিবেকানন্দ একাডেমি। আমি যা ক্লাস 6 থেকে আরামবাগে থাকা শুরু করি। আচ্ছা আচ্ছা। ওখানে বড় হই। তারপর যখন আমি তারপর যখন রাত্রিবেলা একটু বয়স বাড়লো, আমি অ্যাকচুয়ালি এই ঘটনাটা 10 অব্দি ফিল করি, কেননা 10 অব্দি আমি ওখানে ছিলাম, 11-12 খড়গপুর চলে এসেছিলাম। তো 10 যখন আমি এক্সামটা দিচ্ছি, পার্টিকুলার 10 এর বোর্ড এক্সামের আগে একটা হয় না প্রি বোর্ড এক্সাম, ওই প্রি বোর্ড এক্সামের যখন আমি পড়াশোনা করতাম, তখন আমি প্রায় বুঝতে পারতাম যে আমার কেউ দরজার বাইরে দাঁড়িয়ে আছে, আর দাঁড়িয়ে আমাকে রীতিমতো দেখছে। আর ঘরটা না মানে কিরকম একটা ঠান্ডা ভাব, মানে আমি তোমাকে বোঝাতে পারবো না। যে তুমি বলো যে বন্ধ ঘরের মধ্যে হাওয়া দেয় ফ্যান যদি বন্ধ থাকে? না, বন্ধ ঘরের মধ্যে হাওয়া দিচ্ছে, আর এরকম হাওয়া একবার মুখ থেকে লাগছে, একবার পিঠ থেকে লাগছে। আর আমি যে উঠে যাব, আমার উঠে যাবার অব্দি ক্ষমতা হচ্ছে না। আমি অত বড় ছেলে হয়ে গেছি, আমি উঠে যাবার অব্দি ক্ষমতা হচ্ছে না, আমি ঘামছিও না, আমি জাস্ট ব্ল্যাঙ্ক হয়ে গেছি। আমি যে কি করবো আমি বুঝতে পারছি না। তখন পইতে হয়ে গেছিল বলে 2-একটা মন্ত্র জানতাম, ওই মন্ত্রও করতাম, জানো তো, অনেক মন্ত্র করতাম, আমার কিছু কাজে হতো না, যে কি সেই। আর ওরা মানে আমার আজ অব্দি, আমি এখনো, আমার কাল অব্দি আমার প্রবলেম হয়েছে, জানো, এই রাত্রিবেলায় সেম টাইম 1:35 থেকে 3:13। আমার এখন যে প্রবলেম সেটা তো বলছি আমি পরে, কিন্তু সেই টাইম থেকে ওরা দুজন যে আমার সাথে ধরেছে, আমি জানি না ওদের মতলব কি। হ্যাঁ, ওদের যে ছেলে মেয়েটা ছিল সেটার ব্যাপারে বলিনি। এই যে কেসটা কি হয়েছিল, রাত্রিবেলা যখন আমি দাদুর বাড়িতে বসে জিজ্ঞেস করি দাদু দুদুনকে যে ওরা কি হয়, আমি ওদের দেখেছি, ছেলে মেয়েটা কোথায়, তখন আমার দাদু আমাকে কি বলেছিল জানো? কি বলেছিল? ওর বাবা মা মারা গেছে, ওদের ডেঙ্গু হয়েছিল, ওর ছেলে মেয়ে কোথাও চলে গেছে, যে কেউ জানে না। মানে ওরা কেউ জীবিত নয়, মারা গেছিল? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। এই ঘটনাটা মানে আমি যখন এই ছোট থেকে বড় হয়েছে, এই ব্যাপারটা না আমার সাথে এটা জুড়ে রয়ে গেছে। আমি ওই জন্য আর ফেলতে পারিনি, মাথা থেকেও ফেলতে পারিনি। আর ওরাও কোনোভাবে আমি জানি না, অনেক জায়গায় শুনেছি যে অ্যাঞ্জেল গাইডার হয়, তারপর আরেকটা কেউ অ্যাঞ্জেল স্পিরিট হয়, যে তোমাকে কেউ পথ দেখাচ্ছে, রাস্তা দেখাচ্ছে। আমি বুঝতে পারি না এখানে আমার কি পজিটিভ হচ্ছে কিংবা কি আমার ভালোটা ঘটছে, কিন্তু এটা বুঝতে পারি না যে কেন এই জিনিসগুলো। আমি জানি যে কিছু কর্ম ওদের বাকি আছে, যে কর্ম করতে হবে, কিন্তু তার জন্য আমি কিভাবে হেল্প করবো? আমি দাদুর বাড়ি যাওয়া কানেক্টেড হলো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, আমার সাথে পার্টিকুলার কেন কানেক্টেড। আর ওদের যে আসার ওদের আসার কয়েকটা জিনিস পার্টিকুলার ফলো করেছি, তাই আমি কনসিডার করতে পারি যে ওরা এসছে কি অন্য কেউ এসছে। কি বলতো? ওরা দুজন যখনই ঘরের মধ্যে আসবে, ঘর ঠান্ডা হয়ে যাবে, আর হঠাৎ করে, বিশ্বাস করবে না, ঘরে আমার একটা লাইট জ্বলে, হঠাৎ করে নিজের থেকেই না ঘরটা একটু ডিম মনে হবে, একটু ডাল মনে হবে আমাকে। গোটা ঘরটা কেমন যেন ঝিমিয়ে গেছে, চারিদিকটা নিস্তব্ধ হয়ে গেছে, আমার মনের মধ্যে খুব নেগেটিভ থটস আছে, হঠাৎ করে আমি ভেঙে পড়ছি, এরকম একটা ফিলিং। হ্যাঁ, এখনো হয় আমার সাথে। আমি এখনো মা কালীর পুজো করি, সব করি, কিন্তু তারপরেও ওরা যখন আমি বুঝতে পারি জিনিসটা, যে ওরা যখন চায় আমি বারণ করতে পারি না, এটাই হয়ে যায় প্রবলেম। আমি যে ওদের দাঁড় করিয়ে দেবো ওইটা করতে পারি না। ওরা আসবে, এসে এদিক ওদিক দেখবে, আমাকে একটুখানি ফিল করাবে, আমি ওদের ব্যাপারে চিন্তা করবো, এই জিনিসটা রাত যেই কাটতে চলে যাবে, আমি চুপচাপ শুয়ে পড়বো, সকালবেলা উঠবো নর্মাল। এরপরে আমার এমন একটা লাইফে লস হয়ে যায়, যে লসটার ব্যাপারে আমি আজ অব্দি প্রত্যেক দিন আমার একবার মাথায় আসে এবং খুবই খারাপ লাগে। কি লস? সেটা হচ্ছে, আমি যখন 10 পাস করে 11-এ খড়গপুর চলে যাই পড়াশোনার জন্য, আমার দাদু না হঠাৎ করে না প্রচন্ড নেগেটিভ হয়ে যায়। নেগেটিভ কিরকম, ওনার বাঁচার ইচ্ছা চলে গেছিল, বেঁচে আছে, কিন্তু উনি সব সময় ফোনে বলছে এটা, যে আমি চলে গেলে কি হবে, আমি চলে যাবো তো তোরা অত কষ্ট পাবি না, সবসময় একটা নেগেটিভ কথাবার্তা। আর আমার দাদু 2 বছরের মাথায় চলেও যায়। 12-এ আমি এক্সাম জাস্ট দিচ্ছি, আমার 3 নম্বর এক্সাম, বিজনেসের এক্সাম ছিল, বিজনেস স্টাডিজ। হঠাৎ করে যখন সন্ধ্যেবেলা টিউশন গেছি, কেননা আমাদের পরীক্ষার আগেও টিউশন হতো, তো টিউশন থেকে ফিরছি, তো ওখান থেকে আমায় আবার সেই অর্ণব ফোন করে বলে যে দাদু মারা গেছে। তখন অবধি আমি তখন তো প্রচুর ভেঙে পড়েছিলাম, কিন্তু তখন অবধি আমি কুল ধরতে পারিনি। কখন অবধি? সেটা হচ্ছে দাদু মারা গেছে, আমি দাদুর বাড়িতে দাদুকে দেখতে চলে গেছি সেদিনই রাত্রিবেলা ট্রেন ধরে। আমি ঢুকেছি হচ্ছে 1:30-2, ঘরের মধ্যে ঢুকছি,
মানে এত অদ্ভুত একটা বিচ্ছিরি গন্ধ, মানে আমি ভাবছি যে কি না কি হয়ে গেছে, মানে এত বাজে গন্ধ। আমি মানে সবাইকে কিরকম গন্ধ বলো তো, কোথাও মনে হচ্ছে যে তোমার কি বলে এই কোনো ইঁদুর ফিদুর পচলে যেরকম গন্ধ আছে না, টিকটিকি ইঁদুর পচে গেলে সেরকম একটা গন্ধ। তো আমি ঢুকেই আমি জিজ্ঞেস করেছি, ওখানে মেসোমশাই দাঁড়িয়ে ছিল, যে কি গন্ধ ছাড়ছে, তুমি পাচ্ছ কিছু? কি গন্ধ পাচ্ছিস? কিছু গন্ধ না তো, সেন্ট মেখেছি তো। আমি যে ওকে কি বলবো বুঝতে পারলাম না। ভেতরে ঢুকলাম, দাদুর বডিটা, মানে বডি বলছি, দাদু মারা গেছেন তখন হার্ডলি হয়েছে হচ্ছে 3.5 ঘন্টা। 3.5 ঘন্টার মধ্যে একটা বডি কি করে এত শুকিয়ে যায় যে মানে তার শিরা পোশাকা অব্দি পুরো ঢুকে গেছে, শরীরের এক ফোঁটাও রক্ত মাংস নেই শরীরের মধ্যে, দেখে বলে যাবে। গোটা মুখ ঢুকে গেছে একদম কঙ্কাল ছুঁয়ে। যখন দুদুনকে আমি জিজ্ঞেস করি যে কি করে ঘটনা, মানে কি হয়েছিল ঘটনাটা, দুদুন আমাকে যা বলে, মানে আমার তখন মানে আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে এরকম আমার দাদুর সাথে হয়েছে। বলছে তখন রাত্রিবেলা ওরা যা শুয়েছে, এই ঘটনাটা কিন্তু আমার দাদু মারা গেছিল হচ্ছে 10টার দিক করে রাত্রিবেলা। তো তখন ওরা যা শুচ্ছে, তো শোয়ার জাস্ট শুয়েছে, আমার দাদু দুদুনকে বলছে যে আমাকে একটু জল দাও আর আমাকে একটা বিস্কুট দাও, মারি বিস্কুট খেতে পছন্দ করতে, একটা জল বিস্কুট দাও। তো দুদুন উঠে জল বিস্কুট নিয়ে এসছে। দুদুন যখন ঘরে ঢুকছে দেখছে দাদু না মানে শুয়ে আছে আর কোমর থেকে একটু তুলে নিয়েছে, ঠিক আছে, শরীরটা একটু কোমর থেকে একটু ওপরের দিকে বেন্ড করেছে। আর ওনার মুখটা খুলে, আর মুখ থেকে না কি মানে মুখ থেকে অনবরত একটা কি একটা যেন শরীরের মধ্যে ঢুকছে বেরোচ্ছে ঢুকছে এরকম হচ্ছে। মানে মুখটা খুলে উনি একটা অসহ্য কষ্টতে একটা কিছু মুখ থেকে বার করছে, কিছু একটা, মানে খুব পেনফুল একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। দুদিন দেখে তো রীতিমতো ভয় পেয়ে যায়, যখন মুখে জল খাওয়াতে যায় ধপ করে পড়ে যায়, ডেড, শেষ। দাদুর কাজটা যখন হলো, দাদুকে সেদিন সকালবেলা ভোরবেলা নিয়ে যাওয়া হলো, আরামবাগের ওখানেই একটা জায়গায় চুল্লিতে পোড়ানো হলো। সেদিন রাত্রিবেলা দাদুর হচ্ছে মাও ওই রুমে থাকতো, মানে বড় মারও একটা রুম ছিল দাদুর বাড়িতে সেপারেট। ওই রুমটা হচ্ছে সব থেকে কর্নার রুম দাদুর বাড়ির। ওই রুমটায় আমি বলি যে আমি রাত্রে শোবো। আমি জানি না আমি কেন বললাম, আমি মানে তখন কি মাথায় এসেছিল জানি না, আমি নিজে থেকেই ইচ্ছা বললাম যে আমি শোবো, আমার ভয় লাগবে না, কিছু হবে না, আমি ঠিক শুয়ে পড়বো। আমার নিজের শরীরের মধ্যে তখন একটা এক্সট্রা পজিটিভিটি কোথা থেকে এসছে। আমি গিয়েছি ওই ঘরে শুয়ে পড়েছি। এমনিতেও রাত্রিবেলা সেদিন 12টা 12:30 হয়ে গেছিল শুতে, কারণ সারাদিন ওনাকে জ্বালানো হয়েছে অনেক, মানে একটা খুবই টেন্সড মাহল থেকে সারাদিনটা কেটেছে। তো রাত্রে শুতে অনেক দেরি হয়ে গেছে। 12:30টায় শুয়েছি, আমার ঘুম তখন দেখছি পাক্কা 1:15 1:13, তখন আমি ফোনটা বন্ধ করব, ফোন বন্ধ করে শুতে যাব, ঠিক আছে। শুয়েছি ফোনটা বন্ধ করে, হঠাৎ করে দেখছি ঘরটার দরজা বন্ধ করে খিল লাগিয়ে দিয়েছি, বুঝতে পারছো, বড় মানে পুরোনো বাড়িতে যেরকম খিল হয় খিল লাগানো। ঘরের মধ্যে চারিদিকে আওয়াজ শুরু হয়ে গেছে, খুটখাট আওয়াজ হচ্ছে। কিরকম আওয়াজ বলতো, সেই মনে হচ্ছে যেন কেউ মাঝে মধ্যে হাঁটছে, মাঝে মধ্যে লাঠি ঠুকছে, মাঝে মধ্যে প্লাস্টিক, এরকম হাতের মধ্যে প্লাস্টিক কচলে এরকম একটা আওয়াজ আসে না বিচ্ছিরি রকমের, এরকম আওয়াজ আসছে, এরকম না হতে থাকছে। আর গোটা ঘরটার মধ্যে পাখা চলছে কিন্তু হাওয়া বুঝতে পারছি না, যে ফ্যান চলার যে ফ্যানের হাওয়াটা হয়, হাওয়াটা আমি বুঝতে পারছি না। আরে কেমন একটা ব্যাপার হয়ে গেছে। 8 ঘন্টার একটু কম ওই জিনিস ঘটছে। এবার ওখানে না অ্যাকচুয়ালি দাদুর বাড়িতে আমি মশারি খাটাতাম সবসময়, যখন শুতাম, মশার প্রবলেম ছিল বলে। আমি শুয়ে আছি, এবার তুমি বলো, তুমি খাটের মধ্যে শুয়ে আছো, বিছানায় একদম মশারি টশারি লক করে, কেউ ধরো বিছানায় মশারি তুলে পিছনটা প্রথমে খাটে পুরোনো তক্ত বসে পিছনটা ঠেকায়, তারপর পাটা তোলে শুয়ে, তাহলে একটা বিছানাটার মধ্যে একটা আওয়াজ হলো, তুমিও বুঝতে পারলে যে পাশে একটা কেউ শুয়েছে, একটা ফিল হয় না। এক্স্যাক্টলি। আমি ভগবানের দিব্যি দিয়ে বলছি, আমি রাত্রিবেলা তখন আমি ঘড়ি, তখন আমার কি বলবো, আর ঘড়ি দেখার কোনো সিনই নেই। আমি হঠাৎ করে মনে হচ্ছে যে কেউ পাশে এসে শুয়েছে। আমি এবার তখন হালকা হালকা ঘুম লেগেছে আমার। আমি প্রথম ভাবলাম যে হয়তো আমার মা এসে পাশে শুলো কিংবা দিদুন এসে শুলো। হঠাৎ করে ঘুমের মধ্যেই ফট করে মনে হলো আমি তো দরজা খিল লাগিয়েছি। আমি মানে তখন মানে জানার পর আমি ফোন হন্তদন্ত করে ফোনের জেলে আমি পাশে দেখি কিচ্ছু নেই, যে কি সেই। আর তারপরেই একটা জিনিস জানো তো, আমার দাদু না সারা জীবন মাথায় নারকোল তেল লাগাতো, ঠিক আছে, একদম নারকোল তেল, নিহার কোম্পানির, একটা উগ্র গন্ধ হয় নারকোল তেলের। ওই তেলের গন্ধ আমি কিন্তু মনে রাখতাম, দাদু তেল মাখতো আমি জানতাম। ওই গোটা ঘরের মধ্যে তেলের গন্ধ, তখন ওই কোকোনাট তেলের গন্ধ তখন ছাড়ছে, নারকোল তেলের গন্ধ, মোমো করছে ঘরটা একদম সেই টাইমে।
এই জিনিসটা সেদিন আমার রাত্রিবেলা একদম অসম্ভব আমাকে চমকে দেয়। তারপর কিন্তু কিছু হয়নি, তারপরে দিনগুলো আমি ঘরে শুইও নি, আর আমার সাথে ওই ঘরে কিছু হয়ও নি। ঘটনাটা আমার শুরু হয় আমি কলকাতা এলাম যখন 12 পাস হয়েছে, আমি কলকাতায় চলে এলাম কলেজ পড়ার জন্য। আচ্ছা। তো কলেজে প্রথম কলকাতায় এসে না আমি কেষ্টপুরের একটা বাড়িতে ছিলাম, কেষ্টপুরের জগৎপুরের সাইডে। তো ওই বাড়িটা হচ্ছে 7 তলা বাড়ি ছিল, আর আমার হচ্ছে 6th ফ্লোর ছিল। এবার অদ্ভুত ব্যাপার, ঘরটা হচ্ছে আমি অনলাইনে খুঁজেছিলাম, কেননা তখন অতটা এই ব্যবস্থা ছিল না, তখন যে মানে ট্রাভেল করাটা খুব একটা হার্ড ছিল, কেননা কলকাতা খড়গপুর অনেক ডিস্টেন্স। ফোনে ফোনে যোগাযোগ করেই সব কিন্তু আমাদের তখন ঠিক করতে হতো। তো ওরকম বাবা ঠিক করেছিল, বাবা আর আমার একটা বন্ধু দুজনে মিলে ঠিক করে, তো আমরা ওই রকম একটা বাড়ি খুঁজে নিই সতল, ওই জগৎপুরের বাড়িটায়। যখন ঢুকলাম বাড়িটায়, সবাই আমার ফ্যামিলিতে, আমার মা বাবা তখন ছিল, ভাই ছিল, দেখতে গেছিল ওই বাড়িটা, আর সেই বন্ধুটারও মা বাবা ছিল। আমরা যখন ফ্ল্যাটটায় ঢুকি, ফ্ল্যাটটা হচ্ছে 3টে রুমের ফ্ল্যাট, আর ফ্ল্যাটটার মাঝখানে হচ্ছে একটা হল ঘর, আর সামনে কিচেন, ওপেন কিচেন। ঘরটায় যখন ঢুকি, ঘরটায় অসম্ভব নোংরা, মানে চারিদিকে নোংরা করে, মেঝেতে নোংরা, জানলায় নোংরা, গোটা কিচেনটা নোংরা, মানে একদম বিচ্ছিরি রকম নোংরা, ঠিক আছে। আর ওই ফ্ল্যাটের রুমে 2জন তখন থাকতো, একটা হচ্ছে মুসলিম ছিলেন, আর একজন ছিলেন হচ্ছে আসামিস। ওকে। আর আমরা 2জন। কেষ্টপুরের এখানে ফ্ল্যাটের কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, কেষ্টপুরে। আমরা ঢুকলাম ফ্ল্যাটে, আমার বাবা মা তো রীতিমতো প্রথমে দেখে তো খুবই আপসেট হয়ে গেল যে এরকম ঘর, হ্যান ত্যান। তো তারপর পরিষ্কার যেটুকু করা যায় করে আমি রয়ে গেলাম। আমি ঢোকার পর থেকেই, আমি জাস্ট ঢুকেছি তো 2-3 দিন কলেজ করেছি, বাকি যারা থাকতো ফটফট বাড়ি চলে গেল, সবাই যে যার বাড়ি চলে গেল। এবং আমার সাথে যে বন্ধুটা এসেছিল, সে হঠাৎ করে তার বাড়িতে কি প্রবলেম হলো, সেও বাড়ি চলে গেল। আমি একা ওই ফ্ল্যাটের মধ্যে। আচ্ছা। প্রথম যেদিন একা, সেদিন থেকেই আমার সাথে অদ্ভুত ঘটনা শুরু হয়। কিরকম, আমি বিকেলবেলা কলেজ টলেজ করে আমার ঘর ঢুকতে ঢুকতে 6টা বেজে যায়। ঘরে এসছি, এবার আমি বাইরে থেকে তখন খাবার কিনে নিতাম, খাবার দাবার খেয়ে রাত্রিবেলা ঘটনা হচ্ছে 10:30 বাজছে। 10:30 বাজছে, আমি ফোন ঘাঁটছি, কারেন্ট চলে গেছে। ঠিক আছে, আমি কারেন্টের ওই মোমবাতি জ্বাললাম, একটা কারেন্ট বন্ধ হয়ে গেছে, তো ঠিক আছে। আমি আমার দরজা বন্ধ করে চুপচাপ আমার রুমে, আর সেইটা না মানে ফ্ল্যাটটা না একটা ওই মেস টাইপের ছিল, তো ফ্ল্যাটের মধ্যে কিচেনেরও সব জিনিস ছিল, ফ্রিজও ছিল, ফ্যানও ছিল, সবকিছু মানে পরিপাটি করেছিল, সব জিনিসই ছিল, কিন্তু নোংরা। আমি অগোছলো টাইপের, অগোছলো আর প্রচন্ড নোংরা। আর আমি যতবার পরিষ্কার করার চেষ্টা করেছি, পরিষ্কার করার পর ঠিক নোংরা হয়ে যেত, মানে সকাল বিকাল। তারপর বলছি, এই ঘটনাটা আগে বলি। রাত্রিবেলা আমি তখন করেছি, আমি চুপচাপ ফোন ঘাটছি, আমি দেখছি না ধপ ধপ করে আওয়াজ হচ্ছে। আমি তখন মন দিয়ে আওয়াজটা শোনার একবার চেষ্টা করলাম, হয়তো অন্য কিছু আওয়াজ হবে। আমি বুঝতে পারলাম বাইরের ফ্রিজটার দরজা বন্ধ খুলছে। তুই বিশ্বাস করবে না কৌস্তব, তোমাকে এখন কথাটা বলছি তো আমার গোটা গায়ে আবার মানে গুজবাম্পস এসে গেছে, আমার মনে পড়ে গেল জিনিসটা। এটা কিন্তু প্যাথেটিক ভাই। প্যাথেটিক মানে তখন আমি তখন যে এটার সাথে কথা বলছিলাম, ফোনে যার সাথে কথা বলছিলাম, তাকে আমি বললাম যে এইসব হয়েছে, ও বলছে তুই পাগল। আমি তখন নিজে ভাবছি আমি কি করবো। আমি তোমাকে বললে খুব খারাপ লাগবে, সেদিন আমি বাইরে বেরিয়ে বাথরুম করি না, রাত্রিবেলা খুব জোর বাথরুম ল্যাট্রিন পেয়ে গেছিল। আমি ওই বাইরে বারান্দায় ল্যাট্রিন করেছিলাম, মানে আমার রুম থেকে একটা অ্যাটাচ ছিল, ব্যালকনি ছিল খোলা, ওই ব্যালকনির মধ্যে আমি ল্যাট্রিন করেছিলাম, কারণ আমি বেরোতে পারছিলাম না। বাইরের মধ্যে দরজা, এই ফ্রিজের দরজা 2-3 বার হচ্ছে। তো আমি রাত্রিবেলাটা কাটিয়ে সকালবেলা কলেজ গেলাম। ওখানে না একটা রান্নার মাসি আমি ফিক্স করি, ওই রুমটারই এসে রান্না করবে, সন্ধ্যেবেলা এসে 2 বেলা রান্না করে দেবে, মানে পরের দিন কলেজে দুপুরবেলা লাঞ্চটাও বানিয়ে দিত। তো ওই মাসিটা প্রথম আমি যখন ফিক্স করি, ও প্রথমে বলে যে ঠিক আছে আমি কাজ করবো, ও 2000 টাকা নেমে বললো ঠিক আছে। ও যখন ঘর দেখতে এলো, ঘর দেখার পর নাকচ শুরু করে দিয়েছে, মানে আমার যে রুমটায় কাজ করতে হবে ওটা তো দেখবে একবার দেখার পরই ও নাকচ করে দিয়েছে, বলছি এই রুমটায় তুমি থাকো? আমি বলছি হ্যাঁ এইটাই থাকি। বলছে না এটা হলে হবে না। আমি বললাম কেন, কি হয়েছে, কি প্রবলেম? না হবে না, এই রুমটা আমি করবো না রান্না, কিছুতেই সে করবে না। অনেক করে করে তো 7 দিনের মাথায় তাকে ফিক্স করা হলো। সে কি করতো, ও আমার সাথে বাড়ি ঢুকতো, আমি যখন কলেজ থেকে বাড়ি ফিরতাম ও বাইরে দাঁড়িয়ে থাকতো, আমার সাথে ভেতরে ঢুকতো, ওর কাছে চাবিও দেবো কিন্তু ও নেবে না, খুলবেও না, আমার সাথে ঢুকবে, রান্না বান্না করবে, করে আমার সামনে বেরিয়ে যাবে। সে আমাকে কিছুদিন পর বলল যে তুমি এই রুমটায় থাকো, এই রুমটাই কি হয়েছিল জানো? আমি বললাম কি হয়েছিল? বলছে তোমাকে বলবো তুমি ভয় পাবে না? তো আমি বললাম আর কি ভয়ের হবে, আমার সাথে যা হওয়ার হয়ে যাচ্ছে, তুমি বলে দাও আমাকে, যা যা আছে আমি দেখে নেবো, আমার নিয়তি।
উনি বলেন এই রুমটায় একটা মুসলিম ছেলে থাকতো, স্টুডেন্ট, ল এর স্টুডেন্ট ছিল, মুসলিম। ও একটা হিন্দু মেয়েকে ভালোবাসতো, আর হিন্দু মেয়ের ফ্যামিলির লোকেরা না করে দিয়েছিল। ওই মুসলিম ছেলেটা, আমাদের যে হল ঘরটা ছিল, এই হল ঘরের যে ফ্যানটা, আমি অ্যাকচুয়ালি প্রথম ঢুকেই কিন্তু এই ফ্যানটা প্রথম নোটিস করি যে ফ্যানটার একটা ব্লেড কেন বাঁকা, আর ফ্যানটা কেন খারাপ। উনি বলেন যে ওই ফ্যানটার মধ্যে উনি করেন, বুঝতেই পারছো, দেহত্যাগ করেন। দেহত্যাগ করে মানে আত্মহত্যা করেন, হ্যাঁ, মুসলিম ছেলেটা। হ্যাঁ হ্যাঁ, কারণ ওই বাঙালি মেয়েটার ফ্যামিলি মেনে নেয়নি, সেই ব্যাপারে ডিপ্রেসড হয়ে গেছিল, অবস্থা খারাপ হয়ে গেছিল, তাই মানসিক রোগী হয়ে গেছিল। সেইটা জানার পর থেকেই আমি কি করলাম, রাত্রিবেলা যে কোনো ভাবে একটা কাটানোর চেষ্টা করলাম, সারা দিনটা বাইরে, ওরম করে করে 7টা মাস কাটালাম। 7 মাস আমি কাটিয়েছিলাম ওই বাড়িটায়। ওই বাড়িটা অ্যাকচুয়ালি একটা ব্রোকারের আন্ডারে ঢুকেছিলাম। ওই ব্রোকারের ওখানে আরো বাড়ি ধরা ছিল। তো ওই বাড়িটা আমি তখন চেঞ্জ করে, আমার ওই বন্ধুটা আবার হঠাৎ করে, ওর নিজের শরীর খারাপ, ওর রক্ত, বমি দিয়ে মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে বমি করতে গেলে, তারপর দিয়ে রক্ত বেরোচ্ছে, মানে চারিদিকে না মানে হেলথ প্রবলেম হয়ে যেত, আর ও বাড়িটা এসে থাকতেই পারতো না। আর বাকি যে 2জন ছিল তারা তো আমার পরে 3 মাস পর এলো, যা জিনিসপত্র নিয়ে সব পালিয়ে গেছে। আমাকে কেউ বাঁচায়ও নি, আমাকে কেউ বলেও নি। যাই হোক, 7 মাস পর আমি ঘরটা চেঞ্জ করি ব্রোকার বলেই, সেকেন্ড বাড়িতে যাই। ওই বাড়িটা হচ্ছে আবার 2তলায় বাড়িটা ছিল। ওই বাড়িটাও সেম। ওই বাড়িটা হচ্ছে ঢোকার পর আমার মনে হয়েছিল যে বাড়িটার মধ্যে না কিছু একটা, মানে গোটা দেওয়ালের যত রং সব উঠে আছে, আর গোটা দেওয়ালগুলোতে এমন একটা কালো ভাগ, না মনে হচ্ছে না আগুন জ্বলে গেছে বাড়িটায়, কোন রকম ফায়ার কিছু হয়েছে। আচ্ছা, ওই ঘরটার মধ্যে ঢোকার পর কি হলো, ওই ঘরটায় আবার আরো বিচ্ছিরি কেস। ওই ঘরটায় কি হতো, এই রাত্রিবেলা বাজে গন্ধ আসা শুরু হতো, পাশের ঘরের লাইট জ্বলছে, টুক করে জ্বলে গেল, আমি গিয়ে বন্ধ করলাম, ঘরে এলাম, বন্ধ হয়ে গেল, আবার টুক করে জ্বলে গেল। দরজা বন্ধ আছে, নিজে থেকে দরজা খুলে যাচ্ছে, জিনিসপত্র ঘরের এদিক থেকে ওদিক হয়ে যাচ্ছে। আর আমি দিন দিন আমার মানসিক পুরো খারাপ হয়ে যাচ্ছে আমার, মানে আমি আরো সোশ্যালি একদম কেটে যাচ্ছি যাকে বলে, না কারোর সাথে মিশতে পারছি না, কারোর সাথে কথা বলতে পারছি, মানে একদম মানে বাজে কন্ডিশন। ওই বাড়িটার যখন আমি যে জল দিতে আসতো, ওই ঘরে হচ্ছে আমাদের জলের ওই ব্যারেল গুলো দিতে আসে, তো ওই জলের ব্যারেল ওলাকে আমি ধরি একদিন, যে কি হয়েছে ভাই বলতো, কেননা আমি বারবার ফেসে যাচ্ছি, কলকাতায় এসছি, আসার পর থেকে আমার একদম ভালো যাচ্ছে না, এই বাড়িটা কি হয়েছে। তখন উনি আমাকে বলেন যে এই বাড়িতে একটা কাপেল থাকতো, যারা হচ্ছে মানে হয় না ইল্লিগাল কাপেল, এখনকার দিনে ইল্লিগাল কাপেল বলতে বিয়ে হয়নি একসাথে থাকে, ওরকম টাইপের, যেটা এখন ওরকম মানে লিভ ইন করতো, হ্যাঁ না লিগাল। তো এই লিভ ইন করতে কি ওরা করেছিল কি, একদিন খুব অশান্তি হয়, একজনকে মেরে দিয়েছে ডাইরেক্ট। এবার কি দিয়ে মেরেছে কি করেছে জানি না, কিন্তু ওখানে একটা মেরে দেওয়া হয়েছে, আর যে মেরেছে মেয়েটাকে সেম। ওই বাড়িটা যখন জানতে পারি তখনই আমি ইমিডিয়েট চেঞ্জ করে আরেকটা বাড়িতে যাই, ওটা হচ্ছে কেষ্টপুরের 3 নম্বর, জানবে হয়তো, 3 নম্বর কেষ্টপুর বলে বাগদারা। তো ওখানে সাইডে একটা অ্যাপার্টমেন্ট, ওটার হচ্ছে সিঁড়ির পাশের ঘরটা, মানে নিচের তলায় সিঁড়ির ডান দিকে যে ঘরটা থাকে ওই ঘরটা। ওই ঘরটার মধ্যে যখন থাকি, ওই ঘরটার প্রবলেম শুরু হয়ে হচ্ছে হাঁটার আওয়াজটা আবার ফিরে আসে লাইফে, ওই সেম ঘরের মধ্যে পুরো ঘরের মধ্যে মনে হচ্ছে কেউ হাঁটছে, এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক, এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক, আর ওই বাথরুমের কল চালু হয়ে যাওয়া, আর তার সাথে নোংরা। চিন্তা করো, পর 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 আমার সাথে এটা হতে থাকতে। আর এরকম নয় যে একদিন হলো পরের দিন হলো না, প্রত্যেক দিন রাতে কিছু না কিছু আমাকে অ্যাবনর্মাল দেখতেই হবে, মানে এটা লেখা। একটা জিনিস আমাকে বলো, কলকাতাতে এলে 3টে বাড়ি পরপর বাড়িতে হন্টিং এক্সপিরিয়েন্স হয়েছে? আমার 3টে বাড়িতে পরপর হন্টিং এক্সপিরিয়েন্স হয়নি, আমার 7টা বাড়ির পরপর হন্টিং এক্সপিরিয়েন্স হয়েছে। এটা আমার 8 নম্বর বাড়ি, ওই জন্যই তো বললাম। হ্যাঁ, আমি এটা কিনেছি, এখানেও আমি জানি এখানে আমার কি আছে আর না আছে। আর আমার বউ আমার সাথে যখন লাইফে অ্যাড হয়, তারপর থেকেও আমি যেই বাড়িটাতেই চেঞ্জ করি না কেন, বলছি আমি এর পরে ঘটনাগুলো, মানে অদ্ভুত ঘটনা। তুমি একটা কথা বলো, তুমি এতগুলো বাড়িতে গেছো, সব কটাতেই তোমার সাথে কিছু না কিছু প্রবলেম হয়েছে বা বাড়িতে কিছু পাস করেছে, জিনিসটা খুব অস্বাভাবিক।
এরকম অস্বাভাবিক, এরকম কিভাবে এরকম অস্বাভাবিক যে যখন আমি বাড়ি দেখতে যাচ্ছি আমার বাড়ি পছন্দ হয়ে যাচ্ছে, আমি আমার বউ দুজনে এই যে বাড়িটা দেখলাম, ঘরে ঢুকে আমার পছন্দ হয়ে গেছে, খুব ভালো, চারিদিক সব ঠিক আছে, মন থেকে তখন একদম টোটালি স্যাটিসফাই। যেই দিন শিফট করলাম রাত্রিবেলা, আমি আমার ডিসিশনের ওপর রিগ্রেট করি। এটা কিরকম কোইন্সিডেন্স, কি হয়েছে এরকম ভেবো না যে আমি একা এটা জাস্ট ফিল করেছি, এটা আমি প্রুফও রেখেছি, সাথে সাথে আমি যাদের দেখিয়েছি তারাও আমার সাথে এখনো কন্ট্যাক্ট করে আর আমাকে রীতিমতো জিজ্ঞেস করে যে আমি কিরম আছি এখন। আমি জাস্ট যেদিন ঢুকে আমি রিগ্রেট করা শুরু করে দিই। এবার আমি বুঝতে পারছি না যে বাড়িটায় ফল্ট আছে, আমি তো ভাবছি যে এরাই আমার সাথে কিছু প্রবলেম করে, যারা আমার সাথে ছোটবেলা থেকে প্রবলেম করে। আমি ওদের নাম নিই না, আমি নাম জানি কিন্তু আমি নিই না নাম। লোকগুলো, হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয় ওরাই যেই বাড়িতেই ঢুকি কিছু ক্যাচাল করিয়ে দেয়, আর যখন বাড়ি আমি চেঞ্জ করতে যাই আমাদের কিছু না কিছু একটা মাইন্ডে ডিস্টারবেন্স এমন ঘটায় যে মানে আমার আর ওর মধ্যে এরকম সিচুয়েশন হয়েছে যে আমাদের দুজনের মধ্যে এমন একটা ব্যাপারে ফাইট হচ্ছে যে ব্যাপারটা আমরা টোটালি বদারই করি না, যেটার ব্যাপারে আমরা দুজন টোটালি, হ্যাঁ আমি আর আমার ওয়াইফ, যে ব্যাপারটা টোটালি সিকিউর সেই ব্যাপারে প্রবলেম। আর হ্যাঁ, ওই বাড়িটা যখন আমি ওই সিঁড়ির নিচে যে বাড়িটায় থাকি সেটা হাঁটার হয়, তারপর যে বাড়িটা যাই সেটা হচ্ছে কেষ্টপুর গৌরাঙ্গনগরে। না মানে ওই তুমি কেষ্টপুর 3 নম্বরের বাড়িটার কথা বলো? কেষ্টপুর 3 নম্বরের বাড়িতে মেনলি আমার ওখানে মেন যে জিনিসটা আমার প্রবলেম করতো সেটা হচ্ছে জল পড়তো রাত্রিবেলা নিজের থেকে, ফ্লাশ হয়ে যেত রাত্রিবেলা নিজের থেকে। আমার কাছে ভিডিও করা আছে যে কেউ নেই, দরজা জাস্ট এরকম ঢাকা দেওয়া, দেখেই বুঝতে পারবে যে দরজার মানে বাথরুমের মধ্যে কেউ নেই, ফ্লাশ হয়ে গেল, দুবার পর পর ফ্লাশ হচ্ছে নিজে থেকে। তার সাথে হচ্ছে ঘরের মধ্যে একটা দুর্গন্ধ, কিরম দুর্গন্ধ, একটা ড্রেনের জলের মতো নুনতা নুনতা একটা দুর্গন্ধ ছাড়ছে। আর যেই লাইট অফ করে দিচ্ছি মনে হচ্ছে যেন কেউ আছে, হাঁটছে, একবার দাঁড়িয়ে আমার খাটের সামনে দিয়ে আমাকে দেখছে, মানে একটা যেরকম প্রদক্ষিণ করে না, প্রদক্ষিণ করার মতো। আচ্ছা আচ্ছা, এরকম ঘটনা ঘটতো। এই জিনিসটা আমার সাথে ঘটে হচ্ছে 2.5 মাস, কারণ আমি তখন অব্দি বুঝতে পেরে গেছিলাম যে আমার সাথে কিছু একটা খুব নেগেটিভ করছে। তখন অব্দি আমি আমার বউয়ের সাথে দেখা করিনি। তারপরের বাড়িতে অ্যাকচুয়ালি আমার ওয়াইফের সাথে আমার প্রথম দেখা হয়, প্রবলেমটা ও মানে দেখা শুরু করে। আর তারপরের বাড়িতে এমন একটা ঘটনা আমাদের দুজনের সাথে করে যায়, একজন মানে ওখানেরই কেউ ছিল, মানে আমরা দুজন মানে মানে আমাদের হাত পার হয়ে যায়, যেটা বলে আমাদের দুজনের পেশেন্স লেভেল শেষ সেই টাইমটায়। কি হয় বলছি শোনো। ওই 3 নম্বর বাড়িটা আমরা রাতারাতি ছাড়ি আর বাড়ির সব জিনিসপত্র একটা সুইফট ডিজায়ার গাড়িতে শিফট করি। মানে কতটা এমার্জেন্সিতে শিফট করেছিলাম বুঝতে পারছো? এক রাতের মধ্যে জাস্ট। কেন রাতের মধ্যে চেঞ্জ হয়েছিলাম, কেন বাড়িটা চেঞ্জ করে নিয়েছিলাম, কারণ একদিন রাত্রিবেলা আমরা দুজন শুয়ে আছি, তখন বাচ্চা হচ্ছে 11টা 11:30 দিক করে, ঠিক আছে? আমরা বুঝতে পারছি দরজায় নক আসছে, ঠিক আছে, কিন্তু ঘটনাটা হচ্ছে নকটা বাড়িতে না, ওই যে সিঁড়ির নিচের বাড়িটা, যে সিঁড়ির বাড়িটা আমি কেন ছাড়লাম, 3 নম্বর বাড়িটা। আচ্ছা, রাত্রিবেলা তোমার সাথে তোমার বউ ছিল তখন? না, আমি তখন একা ছিলাম। আচ্ছা ঠিক আছে, বলো। রাত্রিবেলা আমি শুয়ে আছি, আমি বুঝতে পারছি যে দরজার মধ্যে না একটা টুকটুক করে নক পড়ছে। ওকে। আমার কখন বুকটা ধক করে ওঠে। এবার বলো, রাত্রিবেলা কেউ ঘরের ভেতর দিক করে কি করে নক করবে, দরজার ভেতর দিক করে কি করে নক করবে লোক? কি করে বুঝবো? নখের আওয়াজটা ঘরের ভেতর থেকে টুক 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 করে আসছে নক করার, যখন কান দিয়ে ভালো করে শুনলাম। ওকে, বুঝতে পারছো? আমি সঙ্গে আমার তখন ওয়াইফকে তো বিয়ে করিনি, তো গার্লফ্রেন্ড ছিল, সঙ্গে ফোন করলাম, সেই রাত্রেই ও এলো, সেই রাত্রেই আমরা গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম। আর সেই রাত্রে বাড়ি পাইনি, সকালবেলা বাড়ি পেয়েছিলাম। আর যেই বাড়িটায় ঢুকলাম সেই গৌরাঙ্গনগর বাড়ি, আমরা দুজনেই তখন স্টেপ নিয়ে নিলাম যে আর আলাদা থেকে লাভ নেই, একসাথে। ও অ্যাকচুয়ালি হসপিটালে চাকরি করতো, তো সেই বাড়ির পর থেকে আমরা নিলাম যে একসাথে থাকবো, যা হবে একসাথে দেখবো। ওই বাড়িতেই মানে ও ঢুকেছে আমার লাইফে, ও জাস্ট এই হরর দেখেই ঢুকেছে বলতে পারো। তারপরের বাড়িটায় 4 নম্বর বাড়ি। হরর দেখে ঢুকেছে কেন? যেদিন আমরা বাড়িটা রাত্রিবেলা শিফট করে ও সকালবেলা চলে এলো, ঢুকে গেলাম, সেই দিন রাত্রিবেলা যখন ছুঁই সব ঠিক আছে, তার পরের দিন সকাল থেকে আমাদের দুজনের মধ্যে শুরু হয়ে যায় মিসআন্ডারস্ট্যান্ডিং, যেটা কোনোদিন তার আগে ওরকম ভাবে আমরা আমরা তো আগেও অনেক কথাবার্তা বলতাম যে একসাথে থাকলে কত ভালোভাবে জীবনটা শুরু করতে পারবো। তখন বয়স কত তোমার?
আমার তখন বয়স হার্ডলি 21-22। আচ্ছা। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি একটু ছোট বয়সেই বেরিয়ে গেছিলাম ঘর থেকে, মা বাবার গাইডেন্স ছিল না বলে। হ্যাঁ, তো দুজনে যখন সকালবেলা থেকে ঝামেলা হয়ে যাচ্ছে দুপুরবেলা, তখন যখন 2:30-3টে বাজতে যায়, হঠাৎ করে আমাদের দুজনের মাইন্ডে কি এলো জানো? আমরা দুজন কেন ঝগড়া করছি। মানে এটা কেউ বিশ্বাস করবে না, কিন্তু ও আর আমি এটা চাক্ষুষ এখনো এলে ও জাস্ট এলে আমি এই দেখাতে পারি, আমাদের দুজনের মধ্যে এমন ঝগড়া হয়েছে যেটার ব্যাপারে আমাদের কোনো রিজন নেই। আর ওই বাড়িতে একটা সব থেকে মোস্ট হয়েছিল কি, ওই বাড়িতে আমরা একবার বাইরে গেছিলাম কিছুদিনের 2-3 দিনের জন্য, বাড়ি চলে গেছিলাম। বাড়ি থেকে ঢুকে ওই ঘরে যখন ঢুকি, গোটা রান্নাঘরের মধ্যে না টাইলস লাগানো। এবার বলো, টাইলসের মধ্যে কেউ যদি একটা পায়ের বেশ পা হাতের বড় একটা ছাপ দেয়, টাইলসের মধ্যে লাইটের রিফ্লেকশনটা বোঝা যায় যে নোংরার মধ্যে একটা কিছু হাত পা একটা পড়েছে। আমার কাছে মোবাইলে ছবি আছে, ওই কিচেনের টাইলসের গোটা ওপরে দুটো পা দুটো হাতের আওয়াজ, মানে 4 পায়ে হাতে কেউ উঠছে পুরোটার মধ্যে, পায়ের ছাপ 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 ছাপ। তার ওই জিনিসটা দেখলাম, তার 2-3 দিনের মাথাতেই সকালবেলা দরজা খুলে দেখছি, দরজা খুললেই দরজার নিচে একটা থাকে না, কি বলে জানো, চৌকাটের মধ্যে 1 টাকার কয়েন, আর কয়েনটার উপর 2 ফোঁটা রক্ত। এটার মানেটা কি আমি জানি না। ওইটাই তো আমার সাথে এমন ঘটনা ওঠে, ওরকম কোনো এই নেই। হ্যাঁ, ওই বাড়িটা কেন ছাড়লাম সেটাও কিন্তু একটা অদ্ভুত ঘটনা হয়। সেটা হচ্ছে কি, লাস্ট ওই বাড়িটায় ছিলাম হচ্ছে আমরা 4 থেকে 5 মাস, 4.5 মাস ছিলাম। 1 মাস যাওয়ার পর থেকেই ওই বাড়িটা না, আমাদের বেডটার অপোজিটে একটা জানলা ছিল, যে জানলাটা হচ্ছে টোটালি বাইরের জানলা, মানে জানলাটা থেকে, মানে জানলাটার বাইরে কিন্তু কোনো নেই, ঘরের ওপরে জাস্ট জানলা একটা। ওই জানলায় আমরা যখন রাত্রিবেলা হঠাৎ করে ঘুমানোর টাইমে খেয়াল করতো না, মনে হতো কেউ দাঁড়িয়ে আছে, আর সেই মহিলাটাই লাল ড্রেস পরা, লাল শাড়ি, ইয়েলো পার। হ্যাঁ, ও যদি মহিলা দাঁড়িয়ে থাকে, ও জানলার বাইরে কি করে দাঁড়িয়ে থাকবে? আর ওই মহিলাটার একটা তখন স্পেশাল জিনিস ছিল কি, মানে জাস্ট বডিটা দেখতে পাচ্ছি, কিন্তু কোনো মুখ নেই, কোনো হাত অতটা মনে নেই, জাস্ট বডিটা দেখতে পাচ্ছি। এরকমও হচ্ছে যে স্বপ্নতে দেখছি, মানে স্বপ্নতে ভয় পেয়ে গেছি, যেই স্বপ্ন থেকে একবার উঠেছি অমনি দেখছি সামনে এরকম দাঁড়িয়ে আছে। আর যে কি রিয়াকশন দেবো, তখন ওই রিয়াকশনটাই দিতে পারছি না। তখন গন্ধর প্রবলেমটা অত ছিল না, কিন্তু তখন আমি চাক্ষুষ দেখতাম, আর ওকে বলতাম, ও বুঝতে পারতো না কিছু। ওকে যাই বোঝাতাম, ও বলতো না কিছু প্রবলেম হচ্ছে, শরীর খারাপ। ওর শরীর খারাপও তখন এত বেড়ে গেছিল যে মানে ট্রিমেন্ডাস শরীর খারাপ ওর। যে মেয়ে ছোট থেকে কোনোদিন ভুগতো না, সেই মেয়ের তখন নিউমোনিয়া হয়ে গেছিল, ব্রঙ্কাইটিস নিউমোনিয়া, নেবুলাইজার ঘরে দিতে হয়েছিল। আমরা তখনও অবধি ভাবছিলাম যে কি, হ্যাঁ সেই টাইমে পীর দেখানো থেকে শুরু করে যাবতীয় যা স্পিরিচুয়াল করে সবই করতাম, কিন্তু কিছুতে আমরা লাভ পেতাম না, এখনো পাইনি। তারপরে কি হলো বলো? ওই বাড়িটায় ওই উত্তপ্ত করতো। তারপর আমরা চলে এলাম হচ্ছে মৃধা মার্কেটে, কেষ্টপুরের। ওটাও একটা খুবই আউটস্কার্ট জায়গা, মানে যারা স্ট্রাগলার তারা বুঝবে ওই জায়গাগুলো। তো ওই বাড়িতে ঢোকার পর কি প্রবলেম হতো, ওই বাড়িতে ঢোকার পর আমাদের দুজনের হচ্ছে বাড়ির লোকের প্রবলেম হতো। কিরকম প্রবলেম বলতো? আমার একটা ভাইয়ের পায়ে একটা ছোট চোট লেগে যায় খেলতে খেলতে, ঠিক আছে? ওর ছোটবেলা থেকে চোট লাগতো, টোটাল সেরে যেত, কোনো প্রবলেম হতো না। ওই চোটেও পড়লো, 3 মাস ও উঠতে পারলো না, মানে গ্যাংরিন টাইপ হয়ে যাওয়ার মতো হয়ে গেল। আর ওর যখন জ্বর হয়ে যেত, মানে জ্বরের মধ্যে যখন রাত্রিবেলা ভুগতো, পুরো বডি হিট, তার সাথে হচ্ছে ওই মুখে আবল তাবল কথা বলে, যেটা আমি ছোটবেলায় করতাম। সেখান থেকে আমি কানেক্ট করেছিলাম যে প্রবলেমটা ওর এবার এসছে শরীরে। যেরকম ছোটবেলায় উঠে আমি স্বপ্নে দেখতাম, ও সেম জিনিস এক্সপিরিয়েন্স করতাম। আচ্ছা আচ্ছা। ওর বয়স তখন অনেক বড় হয়ে গেছিল, ও ছোটবেলায় যে আমার ওগুলো ঘটতো কিন্তু জানতো না, কেননা ছোটবেলায় তোকে বলা হয়নি এই জিনিসগুলো। তো ওর মধ্যে মা এমন জিনিস দেখতে পেয়েছিল, যেখান থেকে মাই আমাকে বললো যে তোর মতো কেস তো এটা। ওকে সেম ঝাড়ানো হলো, ওকে ওখানে বালাজি মন্দিরে নিয়ে যাওয়া হয়েছিল, সেইখানে ভালোভাবে ঝাড়ানো হলো, তারপর ও গিয়ে সুস্থ হলো। ওই বাড়িতে, হ্যাঁ, 5th যে বাড়িটায় গেছিলাম, সেই বাড়িতে আমাদের দুজনের একটা কি প্রবলেম হতো কি, আমাদের দুজনের ডেলি কোথাও না কোথাও রক্ত বেরোবে, লিখে রাখা রক্ত বেরোবে, কোথাও না কোথাও থেকে লাগবে, কাটবে, আমার রক্ত বেরোবেই।
মানে সকাল 12টা থেকে পরের দিন সকাল 12টার মধ্যে আমার একবার রক্ত বেরোবেই। আর যে মানুষের কোনোদিন কোনো রকম মানে ওই কনস্টিপেশন পাইলসের রোগ নেই, তারও হয়ে গেছে, ওই রোগ হয়ে গেছে। আর তার সাথে হচ্ছে ওই বাড়িতে একটা এই জিনিস হয়েছিল, গ্যাজেটস খারাপ হওয়া, মানে ইলেকট্রনিক জিনিস খারাপ হওয়া, লাইট বলো, এই ছোট ছোট জিনিসগুলো, ফ্যান, এগুলো খারাপ হয়ে যেত নিজের থেকে। আচ্ছা। ওই বাড়িটায় আমরা থাকলাম হচ্ছে 10-11 মাস থেকেছিলাম ওই বাড়িটায়। তারপর আমরা চলে গেলাম হচ্ছে নিউ টাউনের দিকে। নিউ টাউনে এসে নিউ টাউন থেকে এই আজ অব্দি যদি বলি ঘটনাটা, এই টাইমটা না আমার এমন একটা টাইম ছিল যখন অলরেডি আমি একটু স্পিরিচুয়াল দিকে অলরেডি হাঁটা শুরু করে দিই এবং কিছু কিছু কেমন করি যাতে একটুখানি নিজেকে স্ট্রং করতে পারি। ওই ক্ষেত্রতে আমাকে একজন বলে যে তোমার বাড়ির যদি কেউ পূর্বপুরুষ তোমাকে খুব ভালোবেসে থাকে এবং সে পূর্বপুরুষ যদি কোনোদিন দেখা দিয়ে থাকে, তুমি সে পূর্বপুরুষকে নিজের গার্ডিয়ান অ্যাঞ্জেল হিসেবে ডাকতে পারো এবং সে পূর্বপুরুষ তোমাকে হেল্প করবে। এটা একজন আমাকে বলে দিয়েছিল। তো এইভাবে আমি কি করি যে আমার দাদুকে ডাকা শুরু করি। লিটারালি আমি আমার মানে রিভার্স প্রসেস বলে না, রিভার্স প্রসেস শুরু করি এবং ওনার করি, কয়েকটা কাজ করি যাতে উনি আসেন প্রেজেন্সে। উনি যখন ঘরের মধ্যে আমি ডাকি বাড়ির মধ্যে, সেই টাইম থেকে আজ অব্দি কি প্রবলেম চলে বলতো, ঘরের মধ্যে না এমন এমন ঘরের মধ্যে কিছু আঁকচারা যেগুলো আদেও কোনো এক্সপ্লেনেশন নেই, যে আঁকচারা গুলো আমি মুছতে গেলে মুছতে পারি না, কোনো রকম মানে বুঝতে পারি না। একটা আঁকচারার মেন কি দেখায়, ও 2 লেখে, 2 স্কেচ পেন দিয়ে 2 লেখা, আমি তোমাকে ছবি পাঠাবো দেখবে, 2 লেখা একটা, আর পুরো লেখা মানে ভর্তি 2 লেখা, জানি না কি মানে এগুলো। তার সাথে হচ্ছে এই বাড়িতে একটা কি প্রবলেম বলতো, রোজ ঘরে না সকালবেলা কিছু একটা মৃত পাই, কিংবা সেই 6 নম্বর বাড়ি থেকে এই জিনিসটা শুরু হয়েছে। রোজ সকালবেলা নয় একটা বড় বোলতা মরেছে, নয় একটা বড় মথ মরে আছে, আর চোখের সামনে মরে আছে, এরকম না যে কোথাও সাইডে কিছু, একই স্পট একই মাঝখানে ঘরে টিকটিকি মরছে, কিছু না কিছু একটা মরবেই। আর তার সাথে সাথে হচ্ছে জিনিস এই দিকের থেকে ওই দিক, এখানে রাখছি দেখছি নেই, যে মানে খাবার জিনিসের থেকে খাবার জিনিস এটা বেশি হয়। আমরা দেখি যে খাবার জিনিস কিছু না কিছু করে কমতে থাকে, যে কোনো ভাবে ফ্রিজেই কমতে থাকবে, ঘরে থাকবো না তাও কমে যাবে, চাল কমে যাবে, ডাল কমে যাবে, চিনি কমে যাবে, চা কমে যাবে, কমবেই কমবে। মানে গার্জিয়ান এঞ্জেল হিসেবে ডেকে নিয়েছো তাই তো? হ্যাঁ, গার্জিয়ান এঞ্জেল হিসেবে ডেকে নিয়েছি, তখন থেকে আমাকে আর ক্ষতি করতে পারে না, মানে আমাকে ভয় দেখায় না, কিন্তু কিছু না কিছু ঘরে একটা কনজাম্পশন হয় আমি বুঝতে পারি। এটা আমার গার্ডেন অ্যাঞ্জেল ডেকে গার্ডেন অ্যাঞ্জেল সেভ করে, সেইটার কিছু হয় আমি তো ধরি এটা ভালোই, কিন্তু এই অবধি জিনিসটা কেসটা এখন দাঁড়িয়ে আছে কারেন্টলি। শরীর খারাপ বন্ধ হয়ে গেছে, দেখা বন্ধ হয়ে গেছে, গন্ধ বন্ধ হয়ে গেছে, আমার উপর চোট লাগে টুকটাক, কিন্তু ওগুলো আমি অত ধরি না, একটু আধটু হয় শরীর খারাপ আমার। এখন যেমন আমার কোনোদিন আমি ছোট থেকে অনেক খেলাধুলাও করতাম, ছোট থেকে আমার কোনোদিন না শরীরের ভেতর কোনো ইন্টারনালি প্রবলেম ছিল না। এখন বর্তমানে আমি লাস্ট 3 মাস আমার একটা বুকে পেন শুরু হয়েছে, বুকের আর হচ্ছে পিঠের দিকে। আমি ইসিজি করি। হ্যাঁ, যেটা যখন ফার্স্টে কথা হচ্ছিল বলছিল তখন তুমি। হ্যাঁ, এই জিনিসটার এটা এখন চলছে, এটা আমি জানি না। আমি ইসিজি করালাম, ডাক্তার দেখিয়েছি, কেউ কিচ্ছু বলতে পারছে না, কোনো ওষুধই পাচ্ছি না, অ্যান্টাসিড খেয়ে থাকতে হচ্ছে আমাকে। ওকে। এবার অনেক লোক বলে যে ভূত হয় না, ভূতে প্রেত হয় না, প্রেত এরকম ভাবে হামলা করতে পারে না, ওদের মধ্যে এনার্জি নেই, অনেক কিছু বলে, কিন্তু আমি চাই যে এটার কি ব্যাখ্যা, এটা যদি আমার সাথে ঘটে তো এটা কি? তোমার মানে ঘটনাটা খুবই উইয়ার্ড একটা ঘটনা, মানে অ্যাকচুয়ালি একটা ব্যাপার আছে, অনেক কিছু ফিল করেছো, কন্টিনিউয়াস নয়, বাট প্রত্যেকটার সাথে প্রত্যেকটার কিছু না কিছু লিঙ্ক আছে। আর আমাকে মেন্টালি একদম, আমাকে এবং আমার ওয়াইফকে মেন্টালি তছনছ করার জন্য এটা মানে একদম ইনাফ, একদম যেটা বলা যাবে। কেননা আমরা দুজন ছোটবেলা থেকেই মানে, ও তো পেয়েছে শান্তি, ঠিক আছে, ওর ছোটবেলা থেকে অন্য প্রবলেম ছিল, আমার ছোট থেকে এই প্রবলেমটাই যে আমি প্রচন্ড প্যারানর্মাল ব্যাপারটা কেন এসছে বা এত, এটা বলে হচ্ছে এটার একটা আমি জাস্ট একটা তোমাকে একটা রিজন দিতে পারি। সেটা হচ্ছে যে আমি পরে শুনতে পেরেছি আমার দুদিনের কাছ থেকে যে আমি যখন পেটে ছিলাম তখন অনেকজনের আমার মায়ের উপর জেলাসি ছিল, কেননা বাড়িতে আমি প্রথম ছেলে ছিলাম।
তো সেহেতু যখন জেলাসি ছিল আমার মায়ের উপর না, কিছু একটা কাজ করে দেওয়া হয়েছিল, যার জন্য আমার মা একবার না কোমা মতো চলে যাওয়ার মতো হয়েছিল, মানে ঘরের মধ্যেই অজ্ঞান হয়ে গেছিল। আচ্ছা, তারপর থেকে যখন আমার মা ওঠে না, ডাক্তার দেখায়, টোটালি কেস ডিফারেন্ট হয়ে যায়। কিরকম? যার পেটের মধ্যে সব নর্মাল জিনিস আছে সে হঠাৎ করে প্রিম্যাচিওর কি করে হয়ে যায়? আমি হয়েছিলাম 7 মাসে প্রিম্যাচিওর হয়ে গেছিলাম। আমি জন্মালাম, আমার জন্মানোর পরে আমার মায়ের খুব পেটে ব্যথা শুরু হলো, ডাক্তার দেখানো হলো, পেটে টিউমার, অপারেশন হলো। আমার যেদিন অন্নপ্রাশন, আমার দাদু মারা গেল, মানে আমার বাবার বাবা। এইরকম আমার শুরুটা হয়েছিল। তো আমি আন্দাজ করি যে ছোট থেকেই একটা এমন আমার উপর আঁচ পড়ে গেছিল না, যার জন্য আমি এমন কিছু বুঝতে পারি যেগুলো আমার বোঝা উচিত না। আর আমার একটু মানে আমাকে খুব বলেন একটা দুয়ার খুলে দেয়, শরীরের মধ্যে অনেকগুলো দুয়ার খুলে দেয়, যার মধ্যে অনেকজন তোমাকে দেখা দিতে পারে এবং তাদের কাছে তুমি একটা স্পেশাল হয়ে যাও। আমার মধ্যে ওরকম কিছু একটা করে দেওয়া হয়েছিল, যেটার জন্য ডিফল্টার হয়ে গেছিলাম, আমি হয়ে গেছি সারা জীবনের জন্য। পরে যখন প্ল্যানেট দেখতে পারি তখনও বুঝতে পারি যে জিনিসটা ঘটা উচিত, কিন্তু নিয়তি যাকে বলে সেটাই হচ্ছে, এক কথায়। আর আজও ঘটছে, আমি জানি কালও ঘটবে। মানে বিষয়টা হচ্ছে যে তুমি এমন একটা জায়গার মধ্যে ফেসে গেছো, বা এমন একটা জায়গা তোমার জন্ম থেকেই তৈরি হয়ে গেছে, তুমি না চাইতেও তুমি এগুলোর সাথে ইনভলভ হয়ে যাও। হ্যাঁ, আর আমি যত ভাবি তত তোমাকে ওকে ওকে, ঠিক কথা। থ্যাঙ্কস অর্ণব ঘটনাগুলো শেয়ার করার জন্য। ঠিক আছে, তুমি বললে আমি আমার প্রুফ গুলো তোমাকে দিতে পারি, দর্শক বন্ধুকে দেখাবে। ডেফিনেটলি তুমি আমাকে পাঠিয়ে নিশ্চয়। ওকে, আর আরেকটা যেটা বিষয় হচ্ছে যে আশা করছি এখন খুব একটা কিছু প্রবলেম হচ্ছে না। এখন প্রবলেম হচ্ছে না বলতে, এখন আমাকে কিছু করতে পারে না, কিন্তু আমাকে না ইনভিজিবল প্রবলেম দেয়। ইনভিজিবল প্রবলেম, ভিজিবল প্রবলেম না, মানে যেটাকে আমি ডাইরেক্ট কাউকে ভূত তাড়ানো কি প্রেত তাড়ানোর লোককে যদি আমি ডাইরেক্ট গিয়ে বলি, সে প্রথম কিন্তু সে আমাকে ট্রিটমেন্ট করবে না, কারণ আমি তো দেখিয়েছি। সে প্রথমেই আমাকে বলে যে তুমি একটু ইয়োগা করো, তুমি একটু ফাঁকা ঘুরে আসো, তুমি একটু ডাক্তার দেখাও, ফিজিওথেরাপি করাও, হ্যান ত্যান আমাকে বলতে থাকে। কেউ আমাকে ডাইরেক্ট সলিউশন দেয়ই না। আর আমি যাকে ঘরে ডাকি ডাকার জন্য, সে ঘরে আসেই না। আমি অনেকবার ঘরের মধ্যে, আমার শ্বশুর মশাই আমার ঘরে আসে না কিছুতেই, মানে তাদের যেদিনই আসার প্রোগ্রাম হবে কিছু না কিছু প্রবলেম হবেই, যেটার জন্য আসতে পারবে না। আমি ওই জন্য ডাকাই বন্ধ করে দিয়েছি, কারণ আমি যাদের ডাকতাম তাদের শরীর খারাপ হয়ে যেত বাজে রকম ভাবে। এটাই ছিল আজকের এপিসোড। আজকের এই এপিসোড আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন, যাতে কিউরিওফাইট ইউটিউব চ্যানেলের কোনো ভিডিওর আপডেট আপনারা মিস না করেন, আপনাদের হরর ডোজ যাতে মিস না হয়। তাহলে চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণ অবধি কিউরিওফাইটের এরকম আরও 2টি এপিসোড দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন।